আমার যদি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ লং টার্ম মেমোরি থাকতো আমি দুনিয়ার সবকিছুই রাখতাম এখানে। আমি তো শেলডন কুপার না, আমার এলএসটিএম তো শেলডন কুপার না যে তার হচ্ছে মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি, রাইট? ওর একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি। সো আমার এটা যদি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হয় সেটাকে আমার এখানে রাখতে হবে, রাইট? তো রাখতে হলে আমার মেমোরি খালি করতে হবে। যে কোনো ভেক্টর খালি করার মানে হচ্ছে ওকে শূন্য দিয়ে গুণ করা। শূন্য দিয়ে গুণ করলে কি হয়, ও হচ্ছে খালি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। সো এই বরাবর যদি জিরো বের হয়, মানে এটা যদি ইনপুট হয় তাহলে এই বরাবর জিরো বের হইতেই হবে, কারণ জিরো বের হয়ে এলিমেন্ট ওয়াইজ গুণ হয়ে ওকে খালি করবে, ফ্লাশ করবে, ফ্লাশ করে দিবে। এই ফ্লাশ করাটা ইম্পর্টেন্ট। এই ফ্লাশ করাটা যদি ও ঠিকঠাক মতো করতে পারে তাইলে খালি হয়ে তারপরে যে এখানে হচ্ছে ডেটাটা রাখার জন্য কিছু একটা হবে, বাট ওই পর্যন্ত আমরা এখনো যাইনি। নিলয় স্যার গতদিন পড়াইছে, আমি এগেইন তোমাদের কাছ থেকে জানবো যে তোমরা কত শিখতে পারছো জায়গাটা, ঠিক আছে? দ্যাটস গুড। আমরা ক্লিন মানে ফ্লাশ করতে পারলাম, ফ্লাশ করতে শিখলাম এই জিনিসটা। নাও এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা খুব কম সময় মানুষ আমাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে হাউ ডু ইউ নো xt আর ht-1 এর কম্বিনেশনটা ইম্পর্টেন্ট? এটা তুমি কিভাবে জানবা? মেশিন তো আর মানে ইয়ে না, অমনিশায়েন্ট না যে সে এমনি জেনে যাবে যে এই ডেটাটা এবং এই ht-1 এর কম্বিনেশন। ইউজুয়ালি LSTM এ দ্য কম্বিনেশন ইজ কনক্যাটেনেশন, তাই না? কনক্যাটেনেশন মানে কি? একটা লেজে আরেকটাকে জোড়া লাগাই দেওয়া, কিছু না। এটা যদি একটা 16 সাইজের ভেক্টর হয়, এটা যদি একটা 32 সাইজের ভেক্টর হয়, তার কনক্যাটেনেটেড সাইজ হচ্ছে 48 সাইজের একটা ভেক্টর, রাইট? সো এই যে এই কনক্যাটেনেশনটা xt আর ht-1 আগে xt পরে, সো এই দুইটার জোড়াটা যে ইম্পর্টেন্ট একটা ভেক্টর, এইটা কে জাজ করবে? কিভাবে তুমি জানবা এইটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? কারণ এটা যদি তুমি না জানো, গেটটা কতটুকু খুলবা সেটা তুমি জানো না। তুমি জানো না মানে LSTM-টা জানে না। সো LSTM কে জানতে হবে গেটটা কতটুকু খুলতে হবে, তাই না? এটা জানতে হলে কি বুঝতে হবে? বুঝতে হবে যে এই কনক্যাটেনেশনটা, এই কনক্যাটেনেশনটা এটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট না। হাউ ডাজ অ্যান LSTM ইউনিট নো দ্যাট? কিভাবে জানে? এটা কি অ্যানসার করতে পারবা? হাত উঠাও দেখি। Anyone, মানে there is no wrong answer, মানে তুমি of course there are wrong answers, but স্যার ব্যাক প্রপাগেশন হয়ে এটাও কি? yes, but আমরা যদি ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশনের কোথায় এই ইনফরমেশনটা থাকে যে ht-1 xt এর কনক্যাটেনেশন কতটুকু ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা তো কোথাও সেভ করে রাখতে হবে, তাই না? আদারওয়াইজ মেশিনটা বুঝবে কেমনে যে সিগময়েড গেট কতটুকু খুলবো? এটা কোথায় থাকে এই ইনফরমেশনটা? হাত উঠাও, কেউ একজন হাত উঠাও, বলো। ওয়েটের এখানে ওয়েট কি আছে? এখানে দুইটা ওয়েট আছে। এই ওয়েটটাকে আমি আপাতত গণনা করলাম না, বা আজকে আমরা ইনকর্পোরেট করতে পারি WF এর ভিতর। দ্য মেইন প্লেয়ার এখানে হচ্ছে WF, রাইট? নাও হাউ ডু ইউ লার্ন WF? মানে अगेन WF এর মধ্যে ইনফরমেশনটা জমা হয় কিভাবে? এটার आंसर হচ্ছে একটু আগে কে বলছিল, ব্যাক প্রপাগেশন। ইনিশিয়ালি ইট স্টার্টস অ্যাজ আ র্যান্ডম ভ্যালু। তুমি যত বেশি বাই দ্য ওয়ে RNNs টেক আ লট অফ ডেটা টু ট্রেন। যে কোনো RNN মডেল অনেক ডেটা লাগে এটা ট্রেন করতে। ইটস নট লাইক লজিস্টিক রিগ্রেশন যে অল্প কয়েকশো ডেটা দিয়ে তুমি এটাকে ট্রেন করাতে পারবা। ইউ নিড সামটাইমস মিলিয়নস অফ ডেটা পয়েন্টস টু ট্রেন দিস। যত বেশি ডেটা দিয়ে ট্রেন করাবে এই WF-টা তত কনভার্জ করবে ওই বিহেভিয়ারটার দিকে, যে ইম্পর্টেন্ট হইলে গেট বন্ধ করে দাও, ইম্পর্টেন্ট না হলে গেট খুলে দাও, রাইট? এই বিহেভিয়ারটা শুধু ফরগেট গেটের জন্য ইউনিক না, এই একই বিহেভিয়ার আমরা পাবো ইনপুট গেটের জন্য, জাস্ট অপোজিট। ইনপুট গেটেও এই বিহেভিয়ারটা সেম থাকে কোথায়? ওয়েটের মধ্যে। ইনপুট গেটের ওয়েট দেখতে কি রকম? হুবহু সেম, দ্য ইকুয়েশন ইজ অ্যাবসলিউটলি সেম, খালি হচ্ছে সাবস্ক্রিপ্টটা ডিফারেন্ট, রাইট? সো এবার ইনফরমেশনটা সেভ থাকে WI এর মধ্যে, এই ইনফরমেশনটা WF এর উল্টা। কারণ ইনপুট গেট খুলে যায় যখন ইনপুটটা ইম্পর্টেন্ট, ইনপুট গেট বন্ধ হয়ে যায় যখন ইনপুটটা আনইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ অফ দিস এলিমেন্ট ওয়াইজ অপারেশন। যে এখানে গুণ যেহেতু ছিল, শূন্যের সাথে গুণ মানে কি? ফ্লাশ। শূন্যের সাথে যোগ মানে কি? কপি পেস্ট। উই অল আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? শূন্যের সাথে গুণ মানে ফ্লাশ, শূন্যের সাথে যোগ মানে হচ্ছে কপি পেস্ট করা। সো যেহেতু এটা প্লাস, সো এভরিথিং গেটস কপি পেস্টেড। এটা যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে এনিথিং দ্যাটস देयर গেটস কপি পেস্টেড হিয়ার। কারণ একের সাথে গুণ হইছে, শূন্যের সাথে যোগ হইছে। এক আর শূন্যের বিহেভিয়ার আমরা সবাই জানি। গুণের ক্ষেত্রে এক মানে কপি পেস্ট, শূন্য মানে ফ্লাশ, যোগের ক্ষেত্রে শূন্য মানে কপি পেস্ট, রাইট? সো নাও মাই নেক্সট কোশ্চেন টু ইউ, যে বুঝছো কিনা এইখান দিয়ে কি পাস হয় এবং এইখান দিয়ে কি পাস হয় বলো তো?
goes through this line and what goes through this line. এই লাইনটা দিয়ে কি আসবে, এই লাইনটা আউটপুটটা দেখতে কেমন হবে, এইটার আউটপুটের রেঞ্জ কত, এই লাইনটার রেঞ্জ কত, 0 থেকে 1 0 থেকে 1 এর মধ্যে, রাইট? তার মানে ইউ আন্ডারস্ট্যান্ড কেন 0 থেকে 1 এর মধ্যে, Sigmoid. কারণ একটা সিগময়েড গেট আছে এখানে। দেন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এই ছোট্ট কালো দাগটা এখানে এইটার ভ্যালু কত, -1 থেকে 1 -1 থেকে +1 কেন, tan h থেকে বেরিয়েছে। বাট রিমেম্বার দিস tan h is essentially this tan h, এই tan h-টাই RNN এ যে আমার অ্যাক্টিভেশন ফাংশন থাকে, this is your activation function. So basically this is +1 থেকে -1, এটাও তো একটা ওয়েটের মাধ্যমে কন্ট্রোল হবে। এইটা আসলে ইটস আ ফাংশন অফ এই ইনপুটটা, দেখছো এটা যাচ্ছে না, এইটার ফাংশন। ওকে, সো এইটা হচ্ছে তোমার ফ্ল্যাগ, এটা হচ্ছে গেট কতদূর খুলবো না খুলবো, আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডেটাটা। এই লাইন বরাবর ডেটা পাস হবে। অনেকে ভুল করে বলে যে এই বরাবর ডেটা পাস হচ্ছে, এই বরাবর ডেটা পাস না, এই বরাবর সিগন্যাল পাস হচ্ছে, যে কতদূর রাখবো এই সিগন্যালটা পাস হচ্ছে, এই বরাবর সিগন্যাল পাস হচ্ছে। ডেটা শুধুমাত্র এই লাইনটা আর এই লাইনটা দিয়ে পাস হয়। এইটা ডেটা লাইন, এইটা ডেটা লাইন, আর বাকি সবগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। ঠিক আছে, এটাও একটা কন্ট্রোল লাইন, এটা একটা কন্ট্রোল লাইন, এটা একটা কন্ট্রোল লাইন। সিগময়েডের সাথে সবগুলো কন্ট্রোল লাইন, আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে ডেটা লাইন। এই বরাবর ডেটা পাস হবে, এই বরাবর জাস্ট কন্ট্রোলটা পাস হবে, যে কতটুকু অংশ আমি পাঠাবো, ডেটার কতটুকু অংশ আমি লং টার্ম মেমোরিতে পাঠাবো। ওকে, ইয়া এখানে সিগময়েড গুলো তাহলে সুইচের মতো ইউজ একটু জোরে স্যার। এখানে সিগময়েড গুলো তাহলে সুইচের মতো ইউজ হচ্ছে না? Exactly like switch. Sigmoid গুলাকে you can call them gates, you can call them switches, I don't care. They are switches basically, 0-1 switch. কিন্তু স্যার It's not exactly switch because switch এর মাঝখানে বলে কোনো জিনিস নেই, switch either on or off. এই কারণে এটাকে আমরা বলি gate because there is a middle point as well. Switch আর গেটের মধ্যে এটাই তফাৎ। Switch হচ্ছে it's a 0 or on, gate হচ্ছে 0 open 1. হ্যাঁ, বলো। না স্যার এটাই কোশ্চেন। এটাই আচ্ছা, সো গেট বললে এই কারণে ইটস সেফ, বাট ইটস আ কারেক্ট নোটেশন। স্যার ইয়া স্যার আমরা কপি পেস্ট করতেছি যখন 10h এর ভ্যালু একটু জোরে স্যার। স্যার আমরা কপি পেস্ট করতেছি হ্যাঁ। যখন 10h এর ভ্যালু 1 হচ্ছে কপি পেস্ট করলে tan h এর ভ্যালু 1 হচ্ছে বলতে এই tan h টার ভ্যালু, হ্যাঁ 10h এর হ্যাঁ ভ্যালু এই tan h হচ্ছে জাস্ট ইওর অ্যাক্টিভেশন ফাংশন। ইউ রিমেম্বার RNN যখন আমরা বা নিউরাল নেটওয়ার্ক যখন আমরা পড়ছি, আমরা অ্যাক্টিভেশন ফাংশন পড়ছিলাম না, রেলু এটসেট্রা, ইটস জাস্ট অ্যান অ্যাক্টিভেশন ফাংশন। যা ইনপুট আসবে এটাকে সে +1 -1 এর মধ্যে স্কুইজ করে পাঠাবে, আর কিছু না। হ্যাঁ, এটাকে আমি কোনো রকম কন্ট্রোলের মধ্যে আনি, এটা ও শিখে নেবে ওর মতো। ইকুয়েশনটা যদি দেখো, এই যে tan h এর জন্য আমার WC বলে একটা ওয়েট আছে, এই ওয়েটটা ওই বিহেভিয়ারটা রিক্রিয়েট করবে। এখানে 10h এর -1 আর 1 টা কি বুঝতে? ও রেঞ্জ tan h এর ভ্যালু কখনো -1 এর চেয়ে ছোট হতে পারে না, +1 এর চেয়ে বড় হতে পারে না। -1 হলে কি হবে, 0 হলে কি হবে? কি হবে বলতে, আর যেমন আমরা ইটস জাস্ট ডেটা। ধরো হাউ ওল্ড আর ইউ, 23. হোয়াট ডাজ দ্যাট মিন? তুমি হচ্ছে 23টা চক্কর কাটাইছো সূর্যের চারপাশে। দ্যাটস জাস্ট আ ভ্যালু, ইটস জাস্ট আ নাম্বার দ্যাট ক্যারেক্টারাইজেস ইউ ইন সাম ওয়ে। এটাও এরকম জাস্ট একটা ভ্যালু, নাথিং এলস। এটা কিন্তু সিগন্যাল না, সিগন্যাল লাইনগুলো কিন্তু ভিন্ন। সিগন্যাল লাইনগুলো ইন্ডিকেট করে কি পাস করব কি পাস করব না। এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু, এই ভ্যালুর কতটুকু অংশ পাস করব সেটা সিগন্যাল লাইন কন্ট্রোল। ইটস জাস্ট এ ভ্যালু, পাস করব কি করব ব্যাস, আর কিছু না। আচ্ছা, সো এই পর্যন্ত তার মানে তোমরা ক্লিয়ারলি বুঝছো, আমি তোমাদের ইয়ে থেকে বুঝতে পারতেছি যে ইউ আর ভেরি ক্লিয়ার অন দিস সর্ট অফ থিং। সো নীলা স্যার ডিড অ্যান অ্যামেজিং জব। হ্যাঁ, সো আমরা তাহলে আরেকটু আগে, এইবার আমার কোশ্চেন, এটা একটা বোনাস কোশ্চেন। এইটা নীলা স্যারের ক্লাস সিরিয়াসলি যদি তুমি করো তাহলে সম্ভবত অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে এই tan h-টার কাজ কি বলতো? এই যে এখানে tan h-টা, এই ও কি করে অ্যাকচুয়ালি বলতে পারবা? ও হাতে কতটুকু ইনফরমেশন পরের ইতে প্রপাগেট হবে? বাট tan h কেন লাগবে? ও স্যার, ডিরেক্ট চলে যেতে পারতো না? পজিটিভলি ইমপ্যাক্ট করতে পারে, নেগেটিভলি ইমপ্যাক্ট করবো, সমস্যা কি? ইম্পর্টেন্ট কতটুকু মানে দিন শেষে এই tan h এর থ্রুতে তো তোমার +1 -1 এদিক দিয়ে আসতেছে। সো ও তো পজিটিভ নেগেটিভ দুই সাইডেও থাকার কথা। সো why do we need this tan h? এই tan h টা আমার কেন লাগবে? বাকিটুকু কিন্তু ক্লিয়ার, তাই না? বাকিটুকু হোপফুলি ক্লিয়ার। এই গেট কন্ট্রোল করবে হচ্ছে কতটুকু। সো এই tan h টা না থেকে শুধু এই গেট আর এই এলিমেন্ট ওয়াইজ হাদামাট প্রোডাক্টটা থাকলে কি হয়ে যাচ্ছিল না? সিগময়েডের জন্য কি স্যার আমরা দাঁড়াও, ও হচ্ছে আগে বলা শুরু করছে, ওকে চান্সটা দিই, বলো।
দুইটা সুইচ কখনো একসাথে অফ থাকবে না। ফরগেট গেট আর ইনপুট গেট কখনো একসাথে অফ হবে না। ফরগেট গেট আর ইনপুট গেটের বিহেভিয়ার রেসিপ্রোকাল, যে কারণে জিআরইউ বলে আমাদের একটা আর্কিটেকচার আছে যেখানে আমরা দুইটা গেট লাগিয়ে দাম, একটা গেটের -1 দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। খুবই ইজি বিহেভিয়ার কিন্তু এটা, হ্যাঁ। সো দুইটা গেট একসাথে বন্ধ হবে না। তাহলে তুমি বলছো, তুমি বলো। আমাদের না, স্যার, মানে আমরা আচ্ছা। সিগমোডে 0 থেকে 1 এর জন্য রেঞ্জটা আসছিল স্যার, কিন্তু মানুষ ওয়াই মানে ইয়েস ইউ আর কারেক্ট যে হ্যাঁ, বাট ওয়াই, কেন এটা দরকারটা কেন? স্যার এই 10x ডিপেন্ড করতেছে যে পরের যে আমরা ওয়ার্ডটা ওইখানে এই পার্টিকুলার ইনপুটের ইম্পর্টেন্স কত। তো 1 থেকে শিওর, বাট 10x-টার দরকার কেন ছিল? আমরা সোজা ডেটাটা পাঠিয়ে দিলে পারতাম না? স্যার কিন্তু পরের ওয়ার্ডটা কে বলছে ইউ গেট এ বোনাস মার্ক? তুমি বলছো একটা রেঞ্জের মধ্যে? কে বলছে? তুমি ইউ গেট এ বোনাস মার্ক, তুমি তোমার আইডি দিয়ে দেবা। ইয়েস, একটা রেঞ্জের মধ্যে রাখার জন্য। +1 থেকে -1 এ রাখার কারণ হচ্ছে যখনই তোমার গুণ থাকে, গুণ হ্যাজ আ প্রবলেম। when the numbers become smaller, গুণ becomes even smaller. That's a vanishing gradient issue. When the numbers are large, the multiplication result is much larger. Exploding gradient issue. So তুমি যখন ব্যাক প্রপাগেট করো তখন এরকম কন্ট্রোল যদি তোমার কাছে না থাকে, ব্যাক প্রপাগেশন ইজ নিলক স্যার মনে হয় দেখাইছেন, ইটস আ তিনটা পার্শিয়াল ডেরিভেশনের গুণফল। সো তুমি যখন ব্যাক প্রপাগেট করতেছো এবং ব্যাক প্রপাগেট থ্রু টাইম করতেছো, বিপিডিটি, নিলক স্যার গত ক্লাসে বিপিডিটি ইন্ট্রোডিউস করছেন। বিপিডিটিতে a lot of multiplications happening, so অনেকগুলো ছোট ছোট নাম্বার গুণ করে ভ্যানিশ হয়ে যেতে পারে, অথবা অনেকগুলো বড় বড় নাম্বার গুণ করে এক্সপ্লোড করতে পারে। সো ইটস সেফ যখনই একটা আউটকাম তৈরি হচ্ছে সেটা স্কেল ডাউন করে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা, যেন কখনো এক্সপ্লোড বা ভ্যানিশ না হয়ে যায়। দিস ওয়ান ইজ দ্যাট, ইটস জাস্ট আ স্কেলিং ইয়ে, আর কিছু না। ওর কাজ হচ্ছে একটা রেঞ্জের মধ্যে পুরো জিনিসটাকে আটকায় নিয়ে আসা। আজকে একদিনের জন্য এনাফ বোনাস মার্ক দিয়ে দিছি, আর দেবো না। কয়টা দিছি? 3টা মনে হয় দিছি। আর দুইটা, দেবো না। দুইটা। দুইটা দিছি? Yes, আচ্ছা, sir. আরেকটা দেয়া যাবে পরে। ওকে, দেখবো। আচ্ছা, আনসার দিছি ঠিক আমরা আছে। দিলাম এটা। তার মানে আমি যেটা বুঝতে পারতেছি যে এগেইন নীলা স্যার ডিড অ্যান অ্যামেজিং জব। তোমরা মোটামুটি ক্লিয়ারলি জিনিসগুলো বুঝছো, রাইট? দিস ইজ আ ভেরি ফ্যাসিনেটিং আর্কিটেকচার। এত সিম্পল বাট ইট ওয়ার্কস সো ওয়েল। আমরা যখন আমি যখন পিএইচডি শুরু করছি তখন এলএসটিএম মাত্র গ্রো করতে শুরু করছে। নীলা স্যার তোমাদের আরএনএন এর হিস্ট্রিটা দেখাইছে না, যে কবে কি হয়েছে? আমি ওই যে যেই সময়টায় তোমার ধরো ওই যে ইন্টার্ন ইগডারের হ্যান্ডরাইটিং প্রবলেমটা সলভ করলো 2013, ওই সময়টায় দ্যাটস ওয়েন আই স্টার্টেড লার্নিং দিস সর্ট অফ থিংস। অর্থাৎ আমি একদম চোখের সামনে দেখছি যে জিনিসটা কিভাবে বড় হয়েছে, জিনিসটা কিভাবে। আমি যখন প্রথম এলএসটিএম এ কোড করতে গেছি, দেয়ার ওয়াজ নো লাইব্রেরি, আই হ্যাড টু রাইট দ্য কোড ফর দ্য ব্যাক প্রপাগেশন। আমাদের সাথে যারা আমরা পিএইচডি মাস্টার্স পিএইচডি করছিলাম, আমাদের নিজেদের লিখতে হতো ব্যাক প্রপাগেশনের কোডগুলো। তারপর এখন লাইব্রেরি চলে আসছে, এখন ইটস মাচ ইজিয়ার। বাট উই স হাউ মাচ এফেক্ট ইট হ্যাড এই ধরনের কাজের জন্য। বিশেষ করে এনএলপি-তে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, স্পেশালি এলএসটিএম ওয়াজ আ রেভেলেশন। পুরো জিনিসটা ইটস সাচ এন এলিগেন্ট আর্কিটেকচার এন্ড সাচ আ তোমার not a complex architecture. এটা ছিল সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং, because it's not a complex architecture, it's actually pretty straightforward. So LSTM এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি স্যার তোমাদের জানাইছিলেন? আমরা কিন্তু বলছিলাম এই কোর্সে আমরা যখনই কোনো কিছু পড়বো, ডিসঅ্যাডভান্টেজ ছাড়া কোনো সলিউশন এক্সিস্ট করে না। এভরি সলিউশন, দুনিয়ার লেটেস্ট সলিউশনও তার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে। স্যার কি বলছিলেন এলএসটিএম বা জিআরইউ এই ধরনের আর্কিটেকচার গুলো? এগেইন জিআরইউ ইজ নট পার্ট অফ ইট সিলেবাস। জিআরইউটা আমি দেখাই হচ্ছে জাস্ট টু শো ইউ যে একটা গেট দিয়ে কন্ট্রোল করা সম্ভব। যেহেতু সিগময়েডের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এবং তোমার ইনপুট গেট আর ফরগেট গেট যদি রেসিপ্রোকাল হয়, তাহলে একটা গেটের আউটপুটকে তুমি 1 মাইনাস করে আরেকটা গেট হিসেবে কন্ট্রোল করাইতে পারো। সো জিআরইউ হ্যাজ আ লট লেস লাইক কমপ্লিকেটেড জিনিসপত্রের ভিতরে। সো ইটস ইজিয়ার টু ক্রিয়েট, easier to maintain, easier to train, performance wise very similar, easier দেখে it's faster to train as well. So GRU is oftentimes preferred, but you can use LSTM as well. Performance খুব একটা তফাৎ না। আজকালকার আমাদের যে কম্পিউটার, honestly that speed is so minuscule. Like আজকালকার কম্পিউটার অনেক ফাস্ট। তুমি যদি 2012-13 সালের কম্পিউটার চিন্তা করো, yes GRU gave you a certain advantage স্পিডের দিক থেকে, বাট আজকালকার কম্পিউটারের the difference is not stark at all. তোমরা ল্যাবে হচ্ছে LSTM ব্যবহার করো, GRU ব্যবহার করো, দুইটাই সম্ভবত ব্যবহার করবা, you will see
পারফরমেন্স ওয়াইজ ডিফারেন্স হয় না, মানে পারফরমেন্স ওয়াইজ তো হয়ই না, স্পিড ওয়াইজও ডিফারেন্স সেরকম পাওয়া না। এনিওয়ে, সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস? আমরা LSTM GRU কে কমন একটা নামে ডাকি, এটাকে আমরা বলি গেটেড RNNs, কারণ ওর ভিতর গেট আছে, গেট গুলা দিয়ে আমরা করবো। গেটেড RNN এর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে বলো দেখি। ওয়ান ডিরেকশন। এই যে ও আগে হাত তুলেছে। ইনিশিয়াল ইনপুট গুলো ইম্পর্টেন্স গুলো হারায় যায়। It's a common problem for RNN এর একটা বড় সমস্যা হচ্ছে লম্বা সময় ধরে, ইয়েস তুমি ওকে লং টার্ম মেমোরি একটা প্রোভাইড করছো, বাট দ্যাট লং টার্ম মেমোরি হ্যাজ এ লিমিট। তুমি লম্বা সিকোয়েন্স যখন তুমি প্রসেস করতে যাও, ধরো তোমার সামারাইজেশন করতে হবে, তোমাকে আমি পুরো একটা ধরো আই ডোন্ট নো লাইক জেন অস্টেনের একটা নোবেল দিয়ে সামারাইজ করতেছি, দ্যাটস আ ম্যাসিভ নোবেল, লাইক 500 পেজ নোবেল, LSTM will not be able to perform that, ওর পক্ষে সম্ভব না। তুমি ওকে যতই লং টার্ম মেমোরি দাও, দ্যাটস স্টিল আ লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্স যেটা ও এক্সপ্লয়েট করতে পারে, বাট দ্যাট স্টিল হ্যাজ আ লিমিটেড কনটেক্সট উইন্ডো এটা রান করার জন্য। সো ইয়েস, গেটেড RNN দিয়ে আমরা কিছুটা হয়তো আগাইতে পারি কারেক্ট ইয়ের দিকে, বাট ইটস স্টিল অনেক পেছনে। সো লং, ইভেন টু বি অনেস্ট, long context or long text understanding is still an open problem. Again, আমি যদি তোমাকে জেন অস্টেনের একটা নোবেল দিয়ে দেই এবং সেটাকে সামারাইজ করতে বলি, a lot of times LLMs will give you that. তুমি আজকে বাসায় যাও, তুমি বাসায় গিয়ে ChatGPT কে বলো যে আমাকে প্রাইড এন্ড প্রেজুডিসেস সামারি দাও, সে তোমাকে সামারি দিবে, বাট ভেরি লাইকলি এই সামারিটা ও বানায় না, সামারিটাও কপি করছে কোথাও থেকে, কারণ লম্বা টেক্সটের আন্ডারস্ট্যান্ডিং এখনো sort of AI এর বাইরে, ক্যাপাসিটির বাইরে। ইটস মাচ লঙ্গার। আগে যা ছিল, আগে হয়তো লাইক 200 ওয়ার্ড পর্যন্ত পারতো বা 400 ওয়ার্ড পর্যন্ত পারতো, এখন সেটা 40,000, বাট মানে ইটস স্টিল ভেরি লিমিটেড। Yeah. If you can do that, yes, I mean there are optimization techniques বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে এটা সলভ করার চেষ্টা, but it's still an open problem. People are still solving it. Open problem মানে এই না যে প্রবলেমটা সলভ হয় নাই, ওপেন প্রবলেম মানে হচ্ছে people are solving chunks of it, part by part এটা সলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হোপফুলি আগামী 1 বছরের মধ্যে আমরা এটা আরো অনেক ইয়েতে, তুমি যদি নিজেই চিন্তা করো 2024 সালের সামারাইজেশন ক্যাপাসিটি ভার্সেস 2026 সালের সামারাইজেশন ক্যাপাসিটি আকাশ পাতাল তফাৎ। 2024 সালের সামারাইজেশন ক্যাপাসিটি আর 2018 সালের সামারাইজেশন ক্যাপাসিটি আকাশ পাতাল না, ইটস লাইক গ্যালাক্সিজ অ্যাপার্ট, মানে এত বেশি আপডেট হয়েছে। দিস ইজ 2018 সালের টেকনোলজি, 2017-18 সালের টেকনোলজি। আমরা একটু পরে হচ্ছে 2018-19-20 টেকনোলজিতে মুভ করবো। বলো কে বলতেছিলেন? এখন যে নতুন মডেলটা বেরিয়েছে যেমন কনভলিউশন দিয়ে লং রাইট, আচ্ছা। সো ও এই মাত্র একটা শব্দ ব্যবহার করছে, দ্যাটস কনভলিউশন। কনভলিউশন আমরা এই কোর্সে পড়াই না, বিকজ কনভলিউশন ইজ অফটেন টাইমস রিলেটেড টু ইমেজেস। সো একটা ডেটা, স্ট্যাটিক ডেটাকে কনভলিউট করতে পারতে হয়, সো সিকোয়েন্সের সাথে ওটা নরমালি জানা, বাট কনভলিউশন হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস। তুমি একটা কনটেক্সট উইন্ডোর মধ্যে কনভলিউট করে এক্সট্রাক্ট, কনভলিউশনের কাজ হচ্ছে ফিচার এক্সট্রাক্ট করা, সব কথা, মানে ইউ ক্যান এক্সট্রাক্ট ইম্পর্টেন্ট ফিচার্স, বাট এগেইন নট পার্ট অফ দিস কোর্স, সো আমরা ওইদিকে যাব না। তোমরা যদি কনভলিউশন নিয়ে জানতে চাও, দ্য কোর্স ইউ শুড গো ফর ইজ 425, মোইন মুস্তাকিম স্যারের কোর্স, দ্যাট টিচেস কনভলিউশন। হ্যাঁ, ওকে, ইয়া, এখানে তো আমাদের স্টেপ বাই স্টেপ রাইট, ফিটটাও দিতে হবে। maybe very model আমরা তো লাইক বিজনেস করে প্যারালালি আমরা এখানে কইটা Yes, and yes. That's the second problem. Thank you so much. Second problem of RNN is its capacity of parallelization. দিন শেষে GPU গুলা আসলে কি? আমাদের কাছে যে GPU আছে, GPUs have some very small arithmetic cores, in thousands actually. Some বলা ঠিক হবে না, in thousands, in some cases maybe in like hundreds of thousands. Very small arithmetic cores. Now remember, machine learning at the very sense of its mathematics is extremely parallelizable. Why? Because machine learning at the very end of the day is linear algebra, এবং linear algebra তে what's the most common operation that you do? Matrix multiplications, and matrix multiplications are heavily parallelizable. Do you know that? কেন বলো তো? ডিমেনশনের জন্য। ডিমেনশনের জন্য, রো কলাম। সো এইখানে একটা নাম্বার বের করার জন্য তার পাশের নাম্বারটার কোনো দরকার আমার নাই। সো আমি কিন্তু চাইলে রো আর কলামগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি।
এবং ডোয়ার কলামগুলোকে যে ডিস্ট্রিবিউট করতেছি, দ্য ম্যাথমেটিক্যাল অপারেশনস আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইটস জাস্ট গুণ যোগ গুণ যোগ গুণ যোগ, দ্যাটস ইট। সো ইফ ইউ হ্যাভ hundreds of thousands small arithmetic codes, you can parallelize this entire thing. The problem with RNN is that you can parallelize the matrix multiplications, but you cannot parallelize the entire process. কারণ কি? কারণ হচ্ছে tতম আউটপুট বের করার জন্য তোমার t-1 আউটপুটটা প্রডিউস হওয়ার জন্য বসে থাকতে হবে। কিচ্ছু করার নাই তোমার। তোমার কাছে 10টা LSTM ইউনিট আছে, তুমি চাইলেই এই 10টাকে 10টা GPU তে ডিস্ট্রিবিউট করতে পারবে না, কারণ এই 5 নাম্বারটার জন্য 4 এর আউটপুটের জন্য বসে থাকতে হবে। Yes, that's a major disadvantage. What solves that disadvantage? কেউ বলতে পারবে আমাকে এই ডিসঅ্যাডভান্টেজটা কে আমাকে সলভ করে দেয়? না, sequence to sequence has that problem as well. I am looking for one word. Transcable sir. You get the last bonus point. ঠিক আছে? মিলা স্যারের সাথে কথা বলতে। Yes, transformer gives you that. Transformer solves it in a very naive way. What's the naive way? The naive way is transformer tells us একটা ওয়ার্ড তৈরির জন্য তার উপরে, মানে RNN কি বলে, একটা ওয়ার্ড তৈরির জন্য বা একটা আউটকাম তৈরির জন্য সে তার আগেরটার উপর ডিপেন্ড করে। HMO আমাকে তাই বলছে। ট্রান্সফর্মার বলে নো, যে কোনো আউটপুট তৈরি ডিপেন্ডস অন এভরিথিং এলস, সবার উপরে। সো যখন তোমার অল টু অল কানেকশন ক্রিয়েট করতে হয়, দেন ইউ অলরেডি নো আমার কি কি কানেকশন লাগবে, ছড়া দাও, শেষ। Done. There comes an idea called teacher forcing. Teacher forcing টা আমরা হচ্ছে যখন এনকোডার ডিকোডার আর্কিটেকচার আজকে যেটা শুরু করব আমরা, সেখানে টিচার ফোর্সিং বলে একটা ইয়ে আছে। টিচার ফোর্সিং এর কনসেপ্টটা খুব সিম্পল। টিচার ফোর্সিং এর কনসেপ্টটা হচ্ছে দিস, এই এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে হোয়াট উই হ্যাভ ইজ, আমি যদি তোমাকে কোনো কিছু ভুল শেখাই তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তুমি যখন টিচার হবা তুমিও দেখা যাবে তোমার স্টুডেন্টকে ভুল শেখাচ্ছ। সো দ্য মিস্টেক প্রোপাগেটস, রাইট? সো হোয়াট হ্যাপেন্স, একটা ভালো ক্লাস এনভায়রনমেন্ট সেটা হচ্ছে একজন টিচারকে এইটা ফোর্স করতে পারতে হয় যে আমার ভুলটা যেন প্রোপাগেট না হয়। সো হোয়াট আই হ্যাভ ইজ, এগেইন মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি ভুল হতে পারে, আমার ভুলটা যেন প্রোপাগেট না হয় সেটা আমি কিভাবে সামলাতে পারি? আমি তোমাদেরকে বই দিয়ে দিই, আমি তোমাদেরকে ব্লগ পোস্ট দিয়ে দিই বা ভিডিওস দিয়ে দিই, যেগুলো তোমরা পরীক্ষার সময় পড়বা। সো আমি যদি ভুল করি তুমি আমার কাছে নিয়ে আসতে পারো যে স্যার এটা যে পড়াইছিলেন, were you correct? You also can teach me, right? This is how a proper education system works. This is the essential idea of teacher forcing. যে আমি তোমাকে একটা জিনিস পড়াবো তার মানে এই না যে এই ভুলটা নিয়েই তোমার সামনের দিকে আগে যেতে হবে। I have a mechanism যেটা ইন ফরওয়ার্ডের জন্য আমি তোমাকে কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। আমরা যখন এনকোডার ডিকোডার আর্কিটেকচার করব তখন হচ্ছে টিচার ফোর্সিং জিনিসটা আমরা দেখব যে টিচার ফোর্সিং কিভাবে কাজ করে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ এই প্যারালাইজেশনটা, কারণ টিচার ফোর্সিং গিভস আস দ্যাট ক্যাপাসিটি অফ প্যারালাইজেশন। আমরা হচ্ছে তখন ঠিকঠাক মতো প্যারালাইজ করতে পারি। ওকে, আচ্ছা, ওকে। সো LSTM নিয়ে বা এইগুলা নিয়ে, মানে RNN নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু রিক্যাপে যাই, আমি কি করছি, আমি হচ্ছে জাস্ট বোঝার চেষ্টা করছি তোমরা ক্লিয়ার কিনা, আর কিন্তু না, আর কিছু না। এনি কোশ্চেনস? যদি কোশ্চেন থাকে আমাকে বা নীলা স্যারকে যে কাউকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাইলে আমরা আজকে চলে যাব হচ্ছে আমাদের সাপোজেডলি লাস্ট সেশন অফ দিস কোর্স। ডিপেন্ডিং অন আমরা দেখি যে মানে কয়টা ক্লাস পাচ্ছি, অ্যাপারেন্টলি আমরা আরো মিনিমাম 5টা ক্লাস পাওয়ার কথা। সো উই উইল হ্যাভ a lot of things to discuss, but the last session is এই যে আমরা সিকোয়েন্স শিখলাম, আমরা ওয়ার্ড রিপ্রেজেন্টেশন শিখলাম, এই যে এই জিনিসগুলো শিখলাম, এগুলাকে জোড়া লাগায় আমরা হচ্ছে এখন একটা সিঙ্গেল সলিউশন বিল্ড করার চেষ্টা করব। এবং দ্যাট সলিউশন ইজ আ ভেরি কমন সলিউশন। এটা একদম প্রথম দিকে আমরা আলাপ করছিলাম, সেটা হচ্ছে we now want to translate things. Translation is a very nice example into the field of natural language processing. আমাকে একটা ভাষার একটা বাক্য দেয়া হচ্ছে, সেইটাকে কনভার্ট করে আমার আরেকটা ভাষার একটা বাক্য তৈরি করতে পারতে হবে। ইটস নট লাইক আমি জাস্ট ক্লাসিফাই করবো যে স্প্যাম কি নট স্প্যাম, নট লাইক দ্যাট। এখন আমার জেনারেট করতে পারতে হবে, অর্থাৎ আমি যখন ইনপুটে দিব লা কাসা রোহা, আমার আউটপুট হয়ে যাবে দ্য রেড হাউস। ইটস নট 1 or 0, ইটস নট লাইক ট্রু অর ফলস, ইট হ্যাজ টু হ্যাভ some capacity
to produce that the Meaning. red house. So আমাকে শব্দে লা কাসা রোহা এটার ওয়ার্ড ভেক্টরস লাগবে, রাইট? সেই ওয়ার্ড ভেক্টরগুলো কোনো একটা প্রসেসের মধ্যে যেতে হবে, গিয়ে আরেকটা প্রসেসের মাধ্যমে দা প্রডিউস করতে হবে, রেড প্রডিউস করতে হবে, হাউস প্রডিউস করতে হবে। সো এই প্রসেসটা gives you a complete overview of how a natural language generation technique works. And remember, the same technique works for summarization, the same technique works for question answering, the same technique works for note generation, whatever, everything. তোমরা এখন তোমাদের সামনে যত টেকনিক দেখো, the very core of that technique came from the idea of translation. Translation is a very important concept আমাদের ক্ষেত্রে, ওকে? ট্রান্সলেশনটা আমরা দুইটা উপায়ে বোঝার চেষ্টা করব, জাস্ট লাইক আমরা এর আগে যেরকম করছি। আমরা প্রবাবিলিস্টিক্যালি সলভ করার চেষ্টা করব, আমরা দেখব প্রবাবিলিস্টিক সলিউশন ইজ নট গুড এনাফ, সেখান থেকে আমরা হচ্ছে নিউরাল সলিউশনের দিকে যাব। সেই নিউরাল সলিউশনে আমরা দেখব উই উইল ফেস সাম চ্যালেঞ্জেস, সেখান থেকে আমরা ট্রান্সফর্মার ইজ অলসো এ নিউরাল সলিউশন অফ কোর্স। সো আমরা সেই ট্রান্সফর্মার বেসড সলিউশনের দিকে যাব, ওকে? সো ট্রান্সফর্মার, আই উইল ইন্ট্রোডিউস ট্রান্সফর্মার। যদি সময় পাই আমি ট্রান্সফর্মারের সেলফ অ্যাটেনশন আর্কিটেকচারটা আমি এক্সপ্লেন করব। এই পুরো আলাপে আমাদের সবচেয়ে কমপ্লেক্স যে আলাপটা আমরা করব সেই আলাপটা হচ্ছে ক্রস অ্যাটেনশন টেকনিক। ক্রস অ্যাটেনশন টেকনিক ইজ অ্যারাউন্ড 2016 সালের টেকনিক, যেটা এগেইন আমাদের ফিল্ডটাকে অনেক দূর আগায় দিয়েছিল। সো প্রথমে অ্যাটেনশনটা আমরা দেখব রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের পার্সপেক্টিভ থেকে, তারপর আমরা হচ্ছে ট্রান্সফর্মারের সেলফ অ্যাটেনশন নিয়ে আলাপ করব, ঠিক আছে? সো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা শুরুতে কিছু চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করব। হোয়াট মেক্স ট্রান্সলেশন ডিফিকাল্ট? জাস্ট থ্রো মি সাম অ্যান্সার্স। Syntactical difference. সিনট্যাক্স, রাইট? সো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে যাব, সিনট্যাক্স আমি কেমনে মেইনটেইন করব? হু উইল টিচ মি দ্য সিনট্যাক্স? শিওর। আর Sir, multiple meanings for the same word. Ambiguity. ওটা একটু শুনে আসি। So multiple meanings for the same মাল্টিপল মিনিংস ফর সেম ওয়ার্ড, বেসিক্যালি দ্য সেম অ্যান্সার তোমরা দুজন দিছো। শিওর। ওর ইউসেজের উপর বেস করে কোথায় ব্যবহার হচ্ছে সেরকম এটা একটা হতে পারে। আর গ্রামাটিক্যাল স্ট্রাকচার, বেসিক্যালি ওরা যেটা বলছে সেরকমই। এগেইন রিমেম্বার, তোমাদের প্রত্যেকটার জন্য অ্যান্সার অলরেডি রেডি আছে। ইউজ আ গুড ওয়ার্ড ভেক্টর, ইউজ আ গুড ওয়ার্ড ভেক্টর, ইউজ আ গুড ওয়ার্ড ভেক্টর, শুড ওয়ার্ক, রাইট? সিনট্যাক্স আমি তোমাদের পড়াইনি, সিনট্যাক্স আমি মাস্টার্স লেভেলে পড়াই, বাট সো সিনট্যাক্স এখানে পড়াইনি, বাট সিনট্যাক্স ইজ অ্যাবসলিউটলি অ্যান ইস্যু। কে বলছিল সিনট্যাক্সের কথাটা? হ্যাঁ, সিনট্যাক্স ইজ অ্যান ইস্যু। আমি জাস্ট সিনট্যাক্সের সলিউশনটা তোমাদের এখানে পড়াইনি। এবং টু বি অনেস্ট, নিউরাল জমানায় এসে সিনট্যাক্স ডাজন্ট কজ আ লট অফ ইস্যুস। হ্যাঁ, আচ্ছা। বাট আমি হচ্ছে এখন তোমার আর কোনো প্রবলেম কেউ বলবা? আরেকটা প্রবলেম, কমন প্রবলেম হচ্ছে হাউ ডু ইউ নো মানে একটা ওয়ার্ডের ট্রান্সলেশন আসলে কোন ওয়ার্ডটা, এটা তো জানতে হবে, তাই না? তুমি কিভাবে বুঝবা যে বইয়ের ইংরেজি হচ্ছে বুক, তাই না? সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ডিকশনারি অর সামথিং অফ দ্যাট সর্ট। বাট তোমার কাছে যদি আবার ডিকশনারি থাকে, তাহলে ওরা যে প্রবলেম বললো সেই প্রবলেমটা আবার চলে আসবে, যে ডিকশনারি হাউ ক্যান ইউ ডিল উইথ অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস। সো আমরা যখন প্রবাবিলিস্টিক ট্রান্সলেশন করবো, আমরা হচ্ছে এই দিকটা থেকে দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা জানবো একটা শব্দের ট্রান্সলেশন কোন শব্দটা। আমার কাছে এই ভাষার ভোকাবুলারি আছে, আমার কাছে এই ভাষার ভোকাবুলারি আছে। সো আমি বেসিক্যালি যেটা করবো, দ্যাটস দ্য মোস্ট নাইভ থিং পসিবল। আমি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করার চেষ্টা করবো যে এই ভাষার শব্দগুলা, প্রত্যেকটা শব্দ এই ভাষার কোন শব্দে ট্রান্সলেট হওয়ার প্রবাবিলিটি কত। তাইলেই কিন্তু আমার পুরা জিনিসটা একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে চলে আসে। বইয়ের ট্রান্সলেশন বুক হওয়ার প্রবাবিলিটি হবে 78%। বইয়ের ট্রান্সলেশন সিনেমা হল, আমরা কিন্তু আগে সিনেমাকেও বই বলতাম আমাদের বাংলা ভাষায়, তোমরা জানো কিনা জানি না, তোমরা পুরান দিনের বই পড়লে দেখবা বই সিনেমা ট্রান্সলেট হওয়ার চান্স হচ্ছে লেটস সে 12% এরকম। সো আমি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করার চেষ্টা করবো, এখানে প্রত্যেকটা শব্দের জন্য আউটপুট ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা শব্দে একটা প্রবাবিলিটি ভ্যালু অ্যাসাইন করা হবে, যেটা হাইয়েস্ট প্রবাবিলিটি পাবে সেই প্রবাবিলিটিটা আমাকে ওটা ট্রান্সলেশন দিবে। এখন এগেইন এই প্রবাবিলিটি নিয়ে আমরা
কস্ট ট্যাগের ওখানে অনেক আলাপ করছি, আমরা গ্লোবাল একটা বেস্ট পসিবল ইয়ে ক্রিয়েট করার চেষ্টা করছি এটসেট্রা এটসেট্রা বিতার্বি টেকনোলজি ব্যবহার করে। ওই আলাপে আর যাবো না, ওটা অলরেডি যথেষ্ট পরিমাণে কভার করা হচ্ছে। সো আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এখন দেখার চেষ্টা করবো যে আমি যদি তোমাকে এক ভাষার একটা বাক্য দিই, সেটাকে আরেক ভাষার বাক্যে কিভাবে প্রবাবিলিস্টিক্যালি কনভার্ট করা যায়, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে ক্রিয়েট করে, দ্যাট টেকনিক ইজ কল্ড এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম। বেসিক্যালি আমার টার্গেট হবে ইনিশিয়ালি আমরা ধরে নিব প্রত্যেকটা শব্দ থেকে প্রত্যেকটা শব্দের ট্রান্সলেশন হওয়ার প্রবাবিলিটি সমান, সবাই একই সমান প্রবাবিলিটি নিয়ে আসবে। তারপর আমার কাছে যে ট্রেনিং ডেটা আছে সেইটার ভেতরে আমি ক্যালকুলেশন চালাবো। যেই ডেটাগুলো একসাথে বেশি বেশি আসবে তার প্রবাবিলিটি বাড়তে থাকবে, যেগুলো একসাথে কম কম আসবে সেগুলো তত কমতে থাকবে। যেমন বুক আর বই এরা একসাথে বেশি বেশি আসবে, একটা জোড়ার মধ্যে বেশি বেশি আসবে, রাইট? সো ওটার প্রবাবিলিটি বাড়তে থাকবে। বুক আর লেটস সে স্পিকার, না স্পিকার ইজ নট, let's say book versus watch, sure, watch, book versus watch, সেটা খুব একসাথে একই সেন্টেন্সে বারবার আসবে না, ওটা নিচের দিকে নামতে, সরি বই আর ওয়াচ ওটা নিচের দিকে নামতে থাকবে। হ্যাঁ, সো ইনিশিয়ালি সবাই সমান, অবজারভেশনের উপরে বেস করে ইনিশিয়ালি এক্সপেকটেশন সবাই সমান, দেন যেগুলো অবজার্ভ বেশি ওগুলো ম্যাক্সিমাইজ হতে থাকবে। দিস ইজ কল্ড এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন। আমরা হচ্ছে এই টেকনিকটা দেখবো, হাউ ডু উই ডু এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন। EM অ্যালগরিদম ইজ ওয়ান অফ দ্য কোর টেকনিক্স ইন মেশিন লার্নিং। এগেইন আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো, আমি বারবার যেটা বলছি দিস ইজ অ্যান NLP কোর্স, নট অ্যান ML কোর্স। সো আমি এটার ব্যবহার দেখাবো, EM অ্যালগরিদমের ইনিশিয়াল মানে যে ইন্টারনাল আর্কিটেকচার আমি এখানে দেখাবো না, আমি জাস্ট দেখাবো কিভাবে EM অ্যালগরিদম ব্যবহার করে আমরা NLP সলিউশনটা তৈরি করতে পারি। যদি তুমি EM অ্যালগরিদম সম্পর্কে বেশি জানতে চাও, you have to take a machine learning course, okay? আচ্ছা, সো এবং আমাদের কারিকুলামের প্ল্যান আছে, একটা সময় হচ্ছে আমরা মেশিন লার্নিং কে এটার প্রিরিকুইজিট বানাই, সেটা তোমাদের জন্য এত ভালো, তোমাদের জন্য না, তোমাদের পরবর্তী জেনারেশন। আচ্ছা, সো এটা গেল একটা প্রবলেমের সলিউশন, যে কোন ওয়ার্ডের ট্রান্সলেশন কোনটা হবে এটা আমরা কিভাবে বুঝবো। এটা আমরা বুঝবো এই যে প্রবাবিলিস্টিক একটা সলিউশন তৈরি করে, দিস হ্যাজ এ নেম, দিস ইজ কল্ড ট্রান্সলেশন মডেলিং। আমি একটু স্লাইডটা যাই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। So this is called translation model. আমার কাছে ইংরেজি ভাষার শব্দ আছে, আমার কাছে F or ফরেন ভাষার শব্দ আছে। ইংরেজি ভাষার প্রত্যেকটা শব্দের জন্য ফরেন ভাষার শব্দের একটা প্রবলেম ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করা হচ্ছে আমার কাছে। এটা যদি আমি ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারি, আমি শব্দ থেকে শব্দ ট্রান্সলেশন হোপফুলি করতে পারবো। ক্লিয়ার? বাট কাজ তো এখানেই শেষ না। ওই যে শুরুতেও একটা আলাপ বলছিল, খালি শব্দ থেকে শব্দ ট্রান্সলেশন শিখতে পারলে আমার হবে না। আমার আরেকটা কি লাগবে, আমার লাগবে সিনট্যাক্স। আমার জানতে পারতে হবে যে ইংরেজিতে নেগেশন আগে আসে, বাংলায় নেগেশন পরে আসে। হাউ ডু আই নো দ্যাট? এটার জন্য আমরা যেটা শিখবো, এই টার্মটা তোমরা অলরেডি অনেকেই দেখছো, দিস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ মডেল। দ্য কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা আজকে ইন্ট্রোডিউস করতেছি। হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ মডেল? এখানে একটা ডেফিনেশন দেয়া আছে। হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ মডেল? কি লেখা আছে পড়ো তো। Language model is একটা ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে যখন তুমি তাকে এনটা শব্দ, এটা আমি এক্স্যাক্টলি এটা না বলে আমি একটু করে বলি, একটু ঘুরে বলি। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে, তোমাকে যদি একটা সিকোয়েন্স অফ ওয়ার্ডস দেয়া হয়, হোয়াটস দ্য প্রবাবিলিটি ইটস আ কারেক্ট ইংরেজি সেন্টেন্স, দ্যাট প্রবাবিলিটি PE। এটাকে একটু ঘুরে যদি বলি, একটা ল্যাঙ্গুয়েজ মডেল তাকে যদি তুমি এনটা শব্দ দাও, পরবর্তী শব্দটা n+1 শব্দটা সে যদি হাই প্রবাবিলিটির সাথে প্রেডিক্ট করতে পারে, that's a good language model. All the language models that you see, be it Qwen, be it ChatGPT, be it whatever, they all follow the same principle. যে তাকে যদি তুমি nটা শব্দ দাও, সে n+1 তম শব্দটা হাই প্রবাবিলিটির সাথে প্রেডিক্ট করার চেষ্টা করে। If you slow down GPT, you will see যে ও বেসিক্যালি একটা করে শব্দই প্রডিউস করার চেষ্টা করতেছে। And that's the core concept here. It's obviously more complex than that, but the core concept is that যে আমাকে যদি 10টা শব্দ দেয়া হয়, 11 নম্বর শব্দটা আমার ডাইরেক্টলি প্রেডিক্ট করার চেষ্টা করা। That's your language model, and that embeds the syntax part of translation. যে আমি যদি এইটা জানতে পারি
যে আমার যখন ইংরেজি থেকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করতে হচ্ছে তখন কোন শব্দটা পর কোন শব্দটা বসাইতে হবে এটা যদি কোন একটা আর্কিটেকচার শিখে ফেলতে পারে তাহলে আমার সিনট্যাক্সটা এখানে ক্যাপচার হয়। আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ইমপ্লিকেসিস অফ সিনট্যাক্স। সো আমরা এই দুইটা টেকনিক নিয়ে আগাবো, কিভাবে একের পর এক শব্দ দিয়ে একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করা যায় অথবা হাইলি প্রবাবিলিস্টিক্যালি কারেক্ট শব্দ মানে বাক্য তৈরি করা যায় সেটা। আর 2 নাম্বার প্রত্যেকটা শব্দ থেকে প্রত্যেকটা শব্দ কিভাবে ট্রান্সলেট করা যায়, ট্রান্সলেশন করা যায়। So, এই পর্যন্ত ক্লিয়ার আমরা কি করতে যাচ্ছি, আমাদের গোলটা ক্লিয়ার, আমরা কি করতে যাচ্ছি ক্লিয়ার না হলে আমি আরেকবার ফাইনাল বলে দেই। আমাকে একটা বাক্য থেকে এক ল্যাঙ্গুয়েজের একটা বাক্য, লেটস কল ইট ই ল্যাঙ্গুয়েজের একটা বাক্য থেকে এফ ল্যাঙ্গুয়েজের একটা বাক্য তৈরি করতে হবে, অর ভাইস ভার্সা, এফ ল্যাঙ্গুয়েজের একটা বাক্য থেকে ই ল্যাঙ্গুয়েজের একটা বাক্য তৈরি করতে হবে। হোয়াট আই নিড টু ডু ইজ আই নিড টু ফাইন্ড দ্য আর্গম্যান্টস, জাস্ট লাইক আমরা হিডেন মার্কভ মডেলে যেরকম করছিলাম। যে বাক্যটা তৈরি হবে, অনেক রকম বাক্য তৈরি হওয়া সম্ভব, অনেক রকম, মানে ভুল বাক্য, সঠিক বাক্য। আমাদের টার্গেট হবে যতগুলা বাক্য তৈরি করা সম্ভব তার মধ্যে যে আমাকে হাইয়েস্ট প্রবাবিলিটি দিবে সেটা হবে আমার কারেক্ট আউটপুট। এই প্রবাবিলিটি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। এক নাম্বার হচ্ছে শব্দ থেকে শব্দের ট্রান্সলেশনের কোয়ালিটি। শব্দ থেকে শব্দের ট্রান্সলেশন যত ভালো হবে প্রবাবিলিটি তত হাইয়ার হবে। তুমি যদি বুকের ট্রান্সলেশন বই প্রেডিক্ট করতে পারো, হাই প্রবাবিলিটি। বুকের ট্রান্সলেশন যদি তুমি চেয়ার প্রেডিক্ট করো তাহলে লো প্রবাবিলিটি। সো হায়ার প্রবাবিলিটি মিন্স লাইকলি মোর কারেক্ট ট্রান্সলেশন। এটা হচ্ছে একটা পার্ট, শব্দ থেকে শব্দ। দ্বিতীয় পার্ট হচ্ছে কার পরে কে বসবে এটার প্রবাবিলিটি ক্যালকুলেট করা। যার পরে যে বসবে, মানে কারেক্টলি যদি বসাইতে পারো তোমার প্রবাবিলিটি বাড়বে, যদি কারেক্টলি বসাইতে না পারো তোমার প্রবাবিলিটি কমবে। এই দুইটা প্রবাবিলিটির কম্বিনেশন অল পসিবল জেনারেশনের মধ্যে যে তোমাকে আর্গুমেন্টস দিবে, জাস্ট লাইক হিডেন মার্কভ মডেল। হিডেন মার্কভ মডেলে আমরা কি করছিলাম, প্রত্যেকটা শব্দের জন্য পজট্যাগ প্রেডিক্ট করতাম, প্রত্যেকটার একটা প্রবাবিলিটি থাকতো। এই প্রবাবিলিটিগুলোর গ্লোবাল যে ম্যাক্সিমাইজড যে ভার্সনটা সেটাই আমার কারেক্ট সিকোয়েন্স হিসেবে আমরা আইডেন্টিফাই করতাম। এখানেও সেম। তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হচ্ছে ওখানে একই শব্দের শব্দ থেকে ট্যাগে যাচ্ছিলাম, এখানে এক বাক্যে এক ভাষার শব্দ থেকে আরেক ভাষার শব্দে যাচ্ছি। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, বাট প্রসেসটা সেম। ওই আর্গম্যাক্সটা ক্যালকুলেট করো দুইটা প্রবাবিলিটির উপরে। এক নাম্বার প্রবাবিলিটি হচ্ছে শব্দ থেকে শব্দের ট্রান্সলেশন ভালো হইলে হাই প্রবাবিলিটি, আর বাক্য একের পর এক শব্দ গঠন করতে পারলে হাই প্রবাবিলিটি, যদি না পারো লো প্রবাবিলিটি। এই আর্গম্যাক্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দ্যাটস দ্য আইডিয়া। ইয়া জি আচ্ছা, ওকে। সো ও এইমাত্র যে জিনিসটা বলছে এটা যে কারণে মাথায় আসলো আরো কিছু প্রবলেম। আমরা কি তাহলে প্রবলেম দিয়ে আলাপ শুরু করি? ও যেহেতু প্রবলেমে আলাপ খুলছে, এই যে আমি সলিউশনটা তোমাকে দিলাম, এই সলিউশনের মাল্টিটিউডস অফ প্রবলেম আছে। নাম্বার 1 প্রবলেম ও যেটা বললো, phrases cannot be translated like that. আমার idioms cannot be translated like that. It's raining cats and dogs. কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে তো it's not a correct translation, is it? মুষলধারে বৃষ্টি হচ্ছে is the correct translation. এই টেকনিকে তুমি phrases translate করতে পারো না, idioms translate করতে পারো না। Computers are not smart machines. হ্যাঁ, if they look smart, they are not. So you have to have a solution to address that. আমরা যে মানে যে জমানায় আছি, এটা হচ্ছে 2026 সাল না, এটা 2026-এর অনেক আগের আলাপ। ওই জমানায় ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে এটা ট্রান্সলেট করা এই টেকনিকের পক্ষে সম্ভব না। নো, উই উইল সি, আমরা আস্তে আস্তে আগাবো ট্রান্সলেশন থেকে। বাট এগেইন এটাকে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অর ফিগল্যাং। ফিগল্যাং ট্রান্সলেশন ইজ এগেইন অ্যান ওপেন চ্যালেঞ্জ। অনেক ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকতে পারে? ইডিয়মস, অফ কোর্স, সার্কাজম, আইরনি, এই ধরনের জিনিসপত্র ট্রান্সলেট করা বা এই ধরনের জিনিসপত্র প্রসেস করা, শুধু ট্রান্সলেশন না, এগুলোকে ইভেন প্রসেস করাও ইজ কোয়াইট কমপ্লেক্স। সো ইটস স্টিল অ্যান ওপেন প্রবলেম। তোমরা যদি কেউ রিসার্চ করতে চাও ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে, ইটস অ্যান ওপেন ফিল্ড, ইউ ক্যান ডু ইউর রিসার্চ ইন দিস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। স্যার, ওকে, এখন যদি আমি এই এক্সেপশনগুলোর জন্য কোনো ডিকশনারি অথবা এরকম কিছু রাখা চাই, শিওর, দ্যাট ক্যান বি আ সলিউশন। যে আমার যদি এরকম ডিকশনারি থাকে এরকম ইয়ের জন্য, আমি সেন্টেন্স ম্যাচ করে, সিনট্যাক্স ম্যাচ করে যদি কিছু করতে পারি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজেস চেঞ্জেস সো মাচ। তুমি আজকে একটা জিনিসকে ফ্রেজ হিসেবে ব্যবহার করতেছো, আর ওয়েফেল রোলিং অন দ্য ফ্লোর লাফিং, ইট ডিডন্ট এক্সিস্ট 10 বছর আগে। তোমাকে এই ডিকশনারিটা এত বেশি ইয়ে করতে হবে যে দেখো
দিন শেষে আমাদের বা যারা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করে তাদের টার্গেট হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্সকে কপি করার চেষ্টা করা। তুমি কি আসলে ডিকশনারি দেখে দেখে ইডিয়ম শিখো? আমাদের শেখানোর চেষ্টা করা হয়েছে ক্লাস 6, 7, 8 এ আমাদের ব্যাকরণ বই, তোমাদের সময় আছে কিনা জানি না, বাট আমাদের সময় ছিল ক্লাস 6, 7, 8 এ বাংলা ব্যাকরণ বই বা ইংরেজি ব্যাকরণ বইয়ে আমাদেরকে ফ্রেজেস মুখস্থ করে তো হয় না, দিন শেষে হয় না, ব্যবহার করে করে শিখতে হয়। তোমার আমি যতই শিখাই ক্যাপচার ডকুমেন্ট মুষলধারের বিষয়, তুমি যদি এটা জীবনে ব্যবহার না করো, ইট উইল নট হেল্প ইউ এভার। সো মেশিন লার্নিং আমরা সবসময় চেষ্টা করি ওইটা অ্যাভয়েড করতে, যে টু গিভ ইউ আ বিগ ডিকশনারি যেখানে সবকিছু আছে। Yes, that's a solution. It's obviously a solution, not a great solution, because it changes. It's not like very practical. অনেকগুলো প্রবলেম আছে। সো ব্যবহার করতে করে করে শিখতে পারাটা হচ্ছে বেটার সলিউশন। ইটস নট ইজি বাই দ্য ওয়ে। বই সহজ, মনে রাখা মুখস্থ করা সহজ, অ্যাকচুয়ালি ব্যবহার করে শেখাটা কমপ্লেক্স। সো Kuchilam? Hello. Oh, the problems, the issues with this sort of thing. Idioms, phrases, sarcasm, ironies, difficult to capture. শুধু ট্রান্সলেশন না, কোয়েশ্চেন আনসারিং বলো, সামারাইজেশন বলো, যে কোনো ধরনের এই ধরনের কাজ, সিকোয়েন্স কাজ ডিফিকাল্ট, এগুলো ক্যাপচার করা, দ্যাটস আ প্রবলেম। হোয়াট এলস? Sure. আমরা সার্কাজম থেকে একটু মুভ করি, বা যে এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে একটু মুভ করি। আমি তোমাদের যেটা বলে দিলাম যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ইডিয়মস, ফ্রেজেস, ইটস স্টিল অ্যান ওপেন প্রবলেম। তোমরা চিন্তা করো, ডক্টর হলে আমরা অফ টাইমে আলাপ করবো এটা নিয়ে। আমরা আপাতত ক্লাস ইয়েতে মুভ করি। বলো। স্যার, আমি একটা সেন্টেন্স থেকে তো এক্সপ্রেশন বলতে পারবো না, যে একটা মানুষ ইমোশনটা তো বুঝতে পারবো না। লেটস সে হি ইজ, এটা স্পিচ ইন্টোনেশন বলো বা এই ধরনের অনেক কিছু আছে। এগেইন a lot of these are open problems. At the very end of the day, remember, we are talking about natural language processing. Natural language covers speech, it covers sign language, it covers text, video, everything. So কোনো না কোনো সেগমেন্টে তুমি এটাকে নিতে পারবা, but still a lot of work needs to be done. Yeah. When you like translate, a lot of times translation doesn't sound human. Sure. Why does that happen? Yeah. I mean, why? কেন? কি মনে হয়? Like, is it because Mostly it's because it's not trained enough. তুমি যদি ধরো ইংরেজি থেকে স্প্যানিশ ট্রান্সলেট করো বা ইংরেজি থেকে ফ্রেঞ্চ ট্রান্সলেট করো, it's almost human like, because it has a lot of data to train on. তুমি যদি ইংরেজি থেকে তামিল ট্রান্সলেট করো, it will probably not be that great. It will probably sound wooden, more machine-y. Yeah, because there wasn't enough data to train on. তোমরা অনেক সময় দেখে থাকবে যে এআই রাইটিং আইডেন্টিফাই করার কিছু টেকনিক নিয়ে মানুষের কথা বলে, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজের ব্যবহার, তারপর হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ডের ব্যবহার, দ্যাট এম ড্যাশ ইস্যু, এরকম অনেক জিনিসপত্র। এগুলো আসছে মানুষের লেখা থেকে, মানুষজন ব্যবহার করে দেখেই তো এগুলো শিখছে, না আকাশ থেকে তো শেখে নেই। এম ড্যাশ ইজ ভেরি ভেরি পপুলার ইন, কোথায় জানো এম ড্যাশ কোথায় ভেরি ভেরি পপুলার, মানে এআই এর আগে কোথায় বেশি পপুলার ছিল? সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং। আমার প্রফেসর যখন আমাকে সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং শেখাচ্ছে, পেপার লেখা শেখাচ্ছে, ও আমাকে এম ড্যাশ ব্যবহার করা শিখেছিল। এম ড্যাশ ওয়াজ ভেরি ভেরি পপুলার, এবং the early LLMs where most of them were trained on massive set of open access research papers. That's why it learned যে এম ড্যাশ একটা ভালো জিনিস, ব্যবহার করা যায়। That's why it uses এম ড্যাশ a lot. তুমি যদি ওকে বলে দাও এম ড্যাশ ব্যবহার করো না, তাহলে এম ড্যাশ ব্যবহার করে না, বাট তোমার বলে দিতে হয়। But এম ড্যাশ is actually a human style. It's academic style. So flowery languages, sometimes maybe wooden languages, more academic, more strict languages. It's on us. আমরা কি দিয়ে ট্রেনিং করাইছি, কতটুকু ট্রেনিং করাইতে পারছি, তার উপরে অনেক কিছু depend করে। আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি ব্র্যাকে জয়েন করার পর আমাকে একটা থিসিস গ্রুপ আমি সুপারভাইজ করতেছিলাম। ওরা হচ্ছে লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। ওদের বেশ কয়েকজন এখন তো আমাদের ফ্যাকাল্টি মেম্বার, কয়েকজন চলে গেছে দেশের বাইরে। সো ওরা বেসিক্যালি যেটা করতেছিল সেটা হচ্ছে একটা লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ
লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের ডিজিটাল ডেটা কম এক্সিস্ট করে। এখন ডেটা যদি কম এক্সিস্ট করে তাহলে মডেলকে শেখানো তো কঠিন, কারণ আমাদের মডেলগুলো তোমরা যারাই এমএল বা এআই নিয়ে কাজ করছো তোমাদের জানার কথা যে এগুলো হচ্ছে ডেটা ড্রিভেন মডেলস। যত বেশি ডেটা তত লাইকলি তারা বেটার পারফর্ম করবে। যখন ল্যাঙ্গুয়েজটার ডেটাই কম তখন সে ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করাও তো কঠিন, তাই তো? একটা সহজ সলিউশন হতে পারে ডেটা তৈরি করি তাহলে আমরা। সো ওরা যেটা করছিল সেটা হচ্ছে ওরা দেখতে যাচ্ছিল যে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ আমাদের নৃতাত্ত্বিক ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা, সেটাকে ট্রান্সলেশনের এই প্যারাডাইমের মধ্যে নিয়ে আসা যায় কিনা, যে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ট্রান্সলেট করতে পারি কিনা, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে সাঁওতালিতে ট্রান্সলেট করতে পারি। এটা করতে যে চ্যালেঞ্জটা ওদের ফেস করতে হলো সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রেনিং ডেটা রিকোয়ার্স আ স্পেশাল টাইপ অফ ডেটা, যেটাকে আমরা বলি পেয়ার ডেটা। তোমরা যখন স্প্যাম ডিটেক্ট করো এটার জন্য যে ডেটা তোমরা ব্যবহার করো দ্যাটস আ সুপারভাইজড লার্নিং ডেটা। তার একটা ডেটা থাকে যে ইউ ওয়ান $1,000, এটা হচ্ছে তোমার ডেটা, আর একটা লেভেল থাকে স্প্যাম ভার্সেস নন স্প্যাম। দিস ইজ ইজি টু ক্রিয়েট, বাট ট্রান্সলেশনের জন্য তোমার লাগে পেয়ার্ড সেন্টেন্সেস, পেয়ার্ড ডেটা। একটা সেন্টেন্স ইংরেজি ভাষায়, একটা সেন্টেন্স বাংলা ভাষায়, ইংরেজি ভাষা বাংলা ভাষা, ইংরেজি ভাষা বাংলা ভাষা। A good translation model requires hundreds of thousands of these pairs. এই এক্সাম্পলটা আমি সবসময় দিই। 2019 সালে বুয়েট থেকে একটা পেপার আমাদের ফিল্ডে সবচেয়ে বড় কনফারেন্সে পাবলিশ হয়েছিল। সেই পেপারটার নাম ছিল নট লো রিসোর্স এনিমোর, বাংলা ট্রান্সলেশন এটসেট্রা এরকম। ওরা বেসিক্যালি যেটা করছিল বাংলা ট্রান্সলেশনের জন্য একটা ইংলিশ বাংলা পেয়ার ডেটা সেট বানাইছিল। ক্যান এনিওয়ান গেস, কাছাকাছিও যদি যেতে পারো, যে কয়টা পেয়ার নিয়ে ওদের মডেলটা ট্রেন করতে হয়েছিল? ক্যান ইউ গেস? 10,000 কে বলছে? 10,000 গোয়া 14,000 still in the same range, you have to go up. কেউ একজন 1 মিলিয়ন বলছে, 1 মিলিয়ন কে বলছে? You are still low, go up. 500 million? No, that's too much. এবার খুব বেশি চলে গেছে। 2.75 মিলিয়ন, that is 27.5 লক্ষ সেন্টেন্স পেয়ার, that is 55 lakh sentences. Can you imagine how many sentences that is? 55 lakh. Now that's my next question, how do you get 55 lakh sentences? Manually বসে বসে ট্রান্সলেট করবা? মরে যাবো তো ট্রান্সলেট করতে গেলে। So what can you have? 55 লাখ সেন্টেন্স তোমার দরকার মডেলটাকে ট্রেন করার জন্য, তুমি জানো এটা, ওরা একটা বেঞ্চমার্ক সেট করছে। 55 লাখ সেন্টেন্স তুমি পাবা কই বলো তো? এমন ভাবে পাইতে হবে যেন সেন্টেন্সের ট্রান্সলেশনগুলো প্রপার ট্রান্সলেশন হয়, ভাবার্থ যেন না হয়। রবীন্দ্রনাথের সঞ্চয়িতা তুমি যদি ট্রান্সলেট করো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সলেশন, দ্যাটস অ্যান এক্সপ্রেশন, লেভেল অফ এক্সপ্রেশন দ্যাটস বিয়ন্ড ট্রান্সলেশন, ওইটা ভিন্ন। আমার দরকার একদম যা বলতেছি সেটাই ট্রান্সলেট। আমি যদি বলি যে আমি ভাত খাই, আমাকে বলতে হবে আই ইট রাইস, আমাকে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ না, উই ডোন্ট নিড দ্যাট, রাইট? Where can you get those? সোশ্যাল মিডিয়া, হাদুরা একজন করে বলো। সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু ইজ ইট? সোশ্যাল মিডিয়াতে তুমি বাংলায় পোস্ট লিখছো, এটাকে ট্রান্সলেট করবা কেমন? কাউরে না কাউরে বসে বসে করতে হবে। কে করবে? তুমি করবা? তুমি কি বাংলা ইংলিশ দুটাতেই পোস্ট দাও সোশ্যাল মিডিয়াতে? নাও না তো। না, আই এম নট লাইক মানে মেকিং ফান অফ ইউ। Whatever answer you will say can be used as a data point. তুমি যেটা সোশ্যাল মিডিয়া can be used as a data point as long as you can translate it. But remember, আমার 55 লাখ ডেটা পয়েন্ট দরকার এবং I want as many ready-made data as I can. Social media data unfortunately is not ready-made. অনেকগুলো বইয়ের বাংলা অনুবাদ পাওয়া যায়। বইয়ের বাংলা অনুবাদ can that be used? কিছু বইয়ের yes, আমরা যদি এনসিডিবি কথা চিন্তা করি, এনসিডিবিতে আমার বাংলা ভার্সন আছে, ইংরেজি ভার্সন আছে, that probably can be used. সঞ্চয়িতা ট্রান্সলেশন cannot be used কারণ that's a different sort of মানে beyond translation. Yes, that can be a source, not a big enough source. যথেষ্ট বড় না। So newspaper, gazette. Newspaper, yes, newspaper can be a source. Now the problem, তোমরা এটা চিন্তা করবে, যেটাই তুমি আমাকে প্রেজেন্ট করতেছো তোমার চিন্তা করতে হবে এটা দুই ল্যাঙ্গুয়েজে এক্সিস্ট করতে পারতে হবে। তুমি যে টেক্সট বুক বলছো, টেক্সট বুক তখনই কাজ করবে যখন তোমার ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটাই থাকবে, আদারওয়াইজ কাজ করবে না। তুমি যখন আমাকে নিউজপেপার বলতেছো, তোমার এটা গ্যারান্টি করতে হবে যে দেয়ার ইজ এ প্রথম আলো ইংলিশ এন্ড প্রথম আলো বাংলা, একই নিউজ। লাইক টিভিএস ইংলিশ, টিভিএস বাংলা, টিভিএস মানে যে দা বিজনেস স্ট্যান্ডার্ড, ওদের বাংলা ইংলিশ দুটোই আছে। ইয়েস, দ্যাট ক্যান বি ইউজড, বাট তুমি চাইলেই দ্য নিউ ইয়র্ক টাইমসকে কিন্তু ট্রান্সলেশন ডেটা হিসেবে ব্যবহার করতে পারো না, কারণ নিউ ইয়র্ক টাইমসের বাংলা নাই।
Again, good source, not enough probably. We need more. আরেকটু চিন্তা করো। What about religious, like Quran? Amazing. That's the source that we were thinking about, but এটা আমি একটু ঘুরে আসতেছি। আমি লাস্ট আরেকটা সোর্স এর আলাপ করে তারপর তোমারটাই ঘুরে আসতেছি। কেন আসতেছে এটা তুমি একটু পরে বুঝবা। আরেকটা সোর্স আমাকে একটু বলতে পারবা? টেক্সটবুক বলছে। Still covers under textbook. আমি বলি বাংলাদেশের লিগ্যাল সিস্টেম ইজ ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশে তুমি যখন কোনো একটা আইন লেখো, সেই আইনটা যেহেতু আমরা কলোনিয়াল ইয়েটা নিয়ে আসছি, এই আইনটা ইংরেজি এবং বাংলা দুটোই লেখা থাকে এবং ল ইজ এ ভেরি প্রিসাইজ এন্ডেভার। তুমি চাইলেই লতে ঢঙের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো না, তোমাকে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। সো লিগ্যাল ডকুমেন্টস ওয়ার এ ভেরি নাইস সোর্স। প্যারালাল ডেটা আছে, যেটা বলছিলাম। কিন্তু আমরা সংবিধানের যে ল্যাঙ্গুয়েজে লেখা আমরা ডেইলি লাইফ ইউজ করি। ইয়েস, এটাতে পরেরটা আসতেছিলাম। ইয়েস, ইটস আ ভেরি বিগ সোর্স। প্রত্যেকদিন আমাদের আইনের যে শুনানি হচ্ছে, মামলা হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এগুলো সবগুলাই দুই ল্যাঙ্গুয়েজ আছে। বাট ইজ দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ ইন ডেইলি লাইফ? তোমরা কখনো আইনের ভাষা পড়ার চেষ্টা করছো? মাই গুডনেস গ্রেসিয়াস, we don't use that language. So yes, it's a massive source, probably not the best source out there, but you have to like একটা balance এ আসতে হবে আমাদের। So legal documents are used as a big source for translation. If there comes your answer, why some translations are wooden, that's why the translations are wooden, because the data that we use are wooden. এইবার লাস্ট সোর্স, লাস্ট বিগ সোর্স অফ ডেটা যেটা ছিল রিলিজিয়াস টেক্সট। দ্যাটস অ্যানাদার সোর্স অফ ইনফরমেশন যেটাকে তুমি চাইলেই মনের মতো করে বানাইতে পারো না। তুমি যখন বাইবেল ট্রান্সলেট করবা, ইট হ্যাজ টু বি ট্রান্সলেটেড প্রপারলি, আদারওয়াইজ দ্য মিনিং গেটস লস্ট। সেম গোস ফর কোরআন, সেম গোস ফর বেদ, সেম গোস ফর all the religious texts, right? So religious text is an easy source of translation. সান্তালি ল্যাঙ্গুয়েজ, এই কারণে আমি এটা বলতেছিলাম, সান্তালি ল্যাঙ্গুয়েজের যে প্রজেক্টটা ওরা এই জায়গাটাতেই টার্গেট করছে। ওরা দেখছে যে দেখো সান্তালি কোড তো নাই, সো আমি কোডে ডেটা পাচ্ছি। সান্তালিতে টেক্সট বুক আছে কিছু, বাট খুবই অল্প, সেখানেও আমি অনেক বেশি ডেটা পাচ্ছিলাম। সো কোথা থেকে পাবো? দ্য বিগেস্ট সোর্স ওয়াজ সান্তালি বাইবেল ভার্সাস ইংলিশ বাইবেল। একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেট আছে, লেটস ইউজ দ্যাট। স্যার আচ্ছা, এই ট্রান্সলেশনগুলো তো হচ্ছে অনেক আগে হয়েছিল, তাহলে তো ওই জেনারেশনের বায়াসনেস থাকবে না? Oof, so that's another can of worm that we don't like to open. যে বায়াস, আমরা যদি পুরানো ডেটা নিয়ে কাজ করি, সেই বায়াসটা কি চলে আসবে কিনা? অবভিয়াসলি ইয়েস। আমরা যখন লিগ্যাল ডকুমেন্ট নিয়ে কাজ করব, আমাদের পেনাল কোড 1856 সালের পেনাল কোড আমরা এখনো ব্যবহার করি, মডিফাই করে করে, যেখানে একটা আইন নাকি আসে, আমি সেটা করে দেখে নেই যে ঢাকা শহরে তুমি যদি গরুর গাড়ির নিচে পড়ো তাহলে তোমার ঢাকা শহরের সিটিজেনশিপ প্রকৃত করা হবে। I don't know whether it's a correct মানে আইন or not, but এই ডেটা ব্যবহার করে যদি তুমি মডেলের নলেজ শেখাতে চাও, of course, no, এটা হয় না। But yeah, I mean, that's a can of worm. When open, it becomes a nasty thing. So we have to be very careful. আমরা কোন ডেটা দিয়ে ট্রেন করাচ্ছি। Yes, I mean your concern is absolutely legit. As a scientist, it's your responsibility to make sure তুমি যে ডেটা ব্যবহার করতেছো সেই ডেটার মধ্যে outdated references, তারপর হচ্ছে কোনো পার্টিকুলার বায়াস, এই জিনিসগুলো যেন না রয়ে যায়। It's your responsibility. It's the researcher's responsibility. মডেল জাস্ট যে ডেটা পাবে ওইটাই শিখবে। তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে এখানে গার্ডরেল তৈরি করা। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে এখন প্রবলেমের আলাপ শেষ করলাম যে কি কি প্রবলেম হতে পারে। আমাদের মডেল লট অফ দিস প্রবলেমস হ্যান্ডেল করতে পারবে, মানে 2015-16 সালের টেকনিক দিয়ে আমরা সলভ করতে পারবো না। 2026 সালের টেকনোলজি তো বিজ্ঞান, 2015 সালের টেকনিকে আমরা এটা সলভ করতে পারবো না, আগে থেকে বলে রাখছি। আরেকটা খুব ছোট প্রবলেম আছে, এই ছোট প্রবলেমটা তোমাদের মাথায় আসে নাই, বিকজ ইটস অ্যাকচুয়ালি সাচ এ ট্রিভিয়াল প্রবলেম, এটা অনেক সময় আমাদের মাথায় আসে না। সেটা হচ্ছে, as you can all understand, not every word gets translated, right? I am a student. ইংরেজি ভাষায় যখন আমরা এই সেন্টেন্সটা লিখি, I need some very specific English structure, right? সেই স্ট্রাকচারের মধ্যে একটা মডেল আছে am, right? I am a student. এই am টা একটা আর্টিকেল আছে। Article is not common in a lot of languages.
A, যেটাকে আমরা ইংলিশে ডিটারমাইনার বলতেছি। ডিটারমাইনার কভারস a lot of other things like this that, but article is part of it. এটাকে যখন আমি ফ্রেঞ্চে নিয়ে যাই, the French translation of I am a student is যা সুই এতুদিয়ান। যা মানে I, সুই মানে am, এতুদিয়ান মানে স্টুডেন্ট। মাঝখানে যে A আছে, এই এটা ফ্রেঞ্চে আর্টিকেল ম্যান্ডেটরি না। মানে you can of course say যা সুই এতুদিয়ান, I am one student, but that doesn't sound right. So the most correct sounding translation is যা সুই এতুদিয়ান। এই যে এটা হাফিশ হয়ে গেল, এইটাকে আমাদের কন্ট্রোল করতে পারতে হবে। হাফিশ হওয়াটা প্রবলি অত প্রবলেমেটিক না, এবার জিনিসটা যদি তুমি ঘুরায় দাও ইট বিকামস মোর প্রবলেমেটিক। যখন যা সুই এতুদিয়ান থেকে আমার আই এম এ স্টুডেন্ট তৈরি করতে হয়, বিকজ ইউ হ্যাভ দ্য সোর্স অফ আই, ইউ হ্যাভ দ্য সোর্স ফর এম, ইউ হ্যাভ দ্য সোর্স ফর স্টুডেন্ট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এম আর স্টুডেন্টের মধ্যে একটা আর্টিকেল ঢুকাতে পারতে হবে। এটা যদি ঢুকাতে না পারো তাহলে তোমার ইংরেজি ট্রান্সলেশন কারেক্টলি হবে না। এত ট্রিভিয়াল একটা জিনিস যে এই জিনিসটা আমাদের অনেক সময় মাথাতেই থাকে না যে ট্রান্সলেশনে এটা আমাদের মেইনটেইন করতে পারা উচিত। সো এই প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব যতটুকু সম্ভব করা যায় এই কোর্সে, ঠিক আছে? সো এগেইন আমরা লেটস স্টেপ ব্যাক। আমরা প্রথমে ডাম্প সলিউশন দিয়ে শুরু করি। যে কোনো টেকনিকে আমরা ডাম্প দিয়ে শুরু করছি না, ডাম্প দিয়ে শুরু করব, আস্তে আস্তে মডার্ন টেকনিকে ঢুকে যাব। ওকে, and the dump solution that we have is that expectation maximization algorithm, যেটা বেসিক্যালি দুইটা প্রবাবিলিটিকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, যেটা 15 মিনিট 20 মিনিট আগে বলতেছিলাম। নাম্বার 1 ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন প্রবাবিলিটিকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, এবং পরের শব্দটা কারেক্ট বসাইতে পারতেছে কিনা সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন প্রবাবিলিটিকে আমরা বলতেছি ট্রান্সলেশন প্রবাবিলিটি বা ট্রান্সলেশন মডেলিং, আর ওয়ার্ডের পরে ওয়ার্ড বসায় কারেক্ট সেন্টেন্স তৈরি করতে পারতেছে কিনা এটাকে আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ মডেলিং। এই দুইটা মডেলিং এর প্রবাবিলিটিকে ম্যাক্সিমাইজ করার চেষ্টাই হচ্ছে আমাদের IBM মডেল 1। This entire technique, this entire pipeline was popularized by the company IBM. IBM was one of the pioneers in machine learning and natural language processing and these sort of things. They are not a big name anymore, but they used to be very, very big. So IBM Model 1 এর টার্গেটই ছিল এটা যে I have two probabilities, the language modeling probability and the translation modeling probability. Let's maximize this, and when I can maximize this, I will have a good quality translation. Language modeling probability maximize করাটা আমরা করব না, আমরা করব ট্রান্সলেশন মডেলিং ম্যাক্সিমাইজ করার প্রবাবিলিটি। ট্রান্সলেশন মডেলিং ম্যাক্সিমাইজ করার প্রবাবিলিটি টেকনিকটার নাম হচ্ছে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম অর EM অ্যালগরিদম, and that's what we will study using an example. আমরা একটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা সিমুলেট করব যে কিভাবে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। ওকে, সো লেটস সি আমাদের ইকুয়েশনটা, আমাদের IBM মডেল 1 এর ট্রান্সলেশন প্রবাবিলিটি ইকুয়েশনটা হচ্ছে এরকম। তোমাদের ইকুয়েশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ইকুয়েশন লাগলে আমি পরীক্ষার খাতায় দিই, সরি কোশ্চেনে দিই। বাট লেট মি এক্সপ্লেইন এখানে আসলে হচ্ছে না। আমাকে একটা ইংরেজি ভাষার সেন্টেন্স দেওয়া আছে ই, সেটার ফরেন ট্রান্সলেশন আমার বের করতে হবে এফ, ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। সো এইটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে হচ্ছে একটা প্রোডাক্ট এবং একটা সামের উপর। একটা প্রোডাক্টকে সে ক্যালকুলেট করবে, সেই প্রোডাক্ট ভ্যালুগুলোর উপরে একটা সাম সে ক্যালকুলেট করবে, সেটার উপর বেস করে হচ্ছে সেই প্রবলেমটা ক্যালকুলেট করবে। অর্থাৎ আমাদের দুইটা ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা দেখব। একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হবে একটা প্রোডাক্ট ক্যালকুলেট করা, আর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে এই প্রোডাক্টগুলোর সাম ক্যালকুলেট করা। সো লেটস again, you don't have to memorize this, it's easy to remember by the way, it's an easy equation. বিশেষ করে আমি যখন এক্সাম্পল দিয়ে দেখাবো it will become very straightforward. So how do you do it? আমরা একটা এক্সাম্পল, দুনিয়ার সবচেয়ে সহজ ট্রান্সলেশন টাস্ক। আমার কাজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ A, আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ Z। আমার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ A থেকে ল্যাঙ্গুয়েজ Z এ ট্রান্সলেট করা। ল্যাঙ্গুয়েজ A তে আমি সিনারিওটা ব্যাখ্যা করতেছি, হ্যাঁ, যে আমার কাছে কি সিনারিও আছে। দিস ইজ অ্যান আর্টিফিশিয়াল সিনারিও, the easiest language translation that we can do. Language A and language Z. Language A থেকে language Z এ ট্রান্সলেট করব। Language A has total 2 words, দুইটা শব্দ, জাস্ট দুইটা শব্দ, B আর C, আর কোনো শব্দ ল্যাঙ্গুয়েজ A তে নাই। Language Z also has 2 words, X আর Y, আর কোনো শব্দ ওর কাছে নাই।
এবং এই দুইটা ল্যাঙ্গুয়েজে টোটাল প্যারালাল কর্পাস আমার কাছে আছে মাত্র দুইটা সেন্টেন্স। বিসি এই সেন্টেন্সটা গেটস ট্রান্সলেটেড ইনটু এক্স ওয়াই, আর দ্য সেন্টেন্স বি ট্রান্সলেটস ইনটু ওয়াই। দ্যাটস ইট। এর যে সহজ ট্রান্সলেশন মডেল তুমি তৈরি করতে পারবা না, এর যে সহজ ট্রান্সলেশন এক্সাম্পল তুমি তৈরি করতে পারবা না। আমরা প্রিটি মাচ এটা হচ্ছে ওই যে আমরা ইন্ডাকশন টাইপ জিনিসপত্র পড়ছিলাম না, যে সহজটা যদি সলভ করতে পারি তাহলে বড়টাও সলভ করতে পারবো, ওই কনসেপ্টটা মাথায় নিয়ে আমরা আগাই, আমরা সবচেয়ে সহজটা সলভ করার চেষ্টা করি। সিনারিওটা বোঝা গেছে আমার কাছে কি আছে? স্যার বিসি কি ওয়ার্ড নাকি সেন্টেন্স? বি আর সি হচ্ছে ওয়ার্ডস, সো বি স্পেস সি ইজ এ সেন্টেন্স, হ্যাঁ, এক্স স্পেস ওয়াই ইজ এ সেন্টেন্স। সো আমার কাছে টোটাল ভোকাবুলারি সাইজ কত ল্যাঙ্গুয়েজেতে? 2। ল্যাঙ্গুয়েজ জেড এর ভোকাবুলারি সাইজ 2। আমার টোটাল কর্পাস প্যারালাল কর্পাস এর সাইজ কত? সেও 2, কারণ দুইটা সেন্টেন্স আমার কাছে। সেন্টেন্স দুইটা কি কি? বি স্পেস সি ট্রান্সলেট হয় এক্স স্পেস ওয়াই এ, আর বি ট্রান্সলেট হয় ওয়াই। এখন অ্যাজ এ হিউম্যান who can see this entire scenario at once, you already understand যে B এর ট্রান্সলেশন হচ্ছে y, C এর ট্রান্সলেশন হচ্ছে x. That's the expected behavior, right? The machine does not know that. What it needs to do is start with uniform probability সবার জন্য, যে B থেকে x হওয়ার probability যা, B থেকে y হওয়ার probability তা, C থেকে x হওয়ার probability যা, C থেকে y হওয়ার probability তা। তারপর অবজারভেশনের উপরে বেস করে ওর টার্গেট হবে B আর y এর প্রবাবিলিটিটা বাড়ানো, C আর x এর প্রবাবিলিটিটা বাড়ানো, B আর x এর প্রবাবিলিটি কমানো, C আর y এর প্রবাবিলিটি কমানো। দ্যাটস ইওর এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম। বুঝা গেছে? সো দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু। আমরা পারবো। সো আমাকে যদি একটা ওয়ার্ড দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজ এ এর ওয়ার্ড দেওয়া হয় বি, সেইটা ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ জেড এ এক্স হওয়ার প্রবাবিলিটি কত হবে? ল্যাঙ্গুয়েজ এ তে একটা ওয়ার্ড আছে বি, সেইটা ল্যাঙ্গুয়েজ জেড এ ট্রান্সলেট করতে হবে। আমার হাতে কয়টা অপশন আছে? দুইটা অপশন। এটা হয় এক্স হবে নাইলে ওয়াই হবে। তাহলে আমি যদি কনসিডার করি দুইটাই সমান প্রবাবল, তাহলে কত প্রবাবিলিটি হওয়া উচিত? সো প্রবাবিলিটি অফ বি থেকে এক্স হওয়া উচিত হাফ, বি থেকে ওয়াই হওয়া উচিত হাফ, একইভাবে সি থেকে এক্স ও হাফ, সি থেকে ওয়াই ও হাফ। ক্লিয়ার? যদি আমার কাছে তিনটা শব্দ থাকতো তাহলে কিরকম হতো? বি ধরো বি থেকে এক্স, বি থেকে ওয়াই, বি থেকে ডাব্লিউ, 1/3 1/3 1/3। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সো ইনিশিয়ালাইজেশন টার্ম, যেখানে আমার আইডিয়া হচ্ছে এভরিথিং ট্রান্সলেটস ইনটু এভরিথিং উইথ দ্য এক্সাক্ট সেম প্রবাবিলিটি। হ্যাঁ, গেল? ওকে, বাট দ্যাট শুড নট বি দ্য কেস রিয়েল লাইফে, তাই না? বি থেকে ওয়াই আর বি থেকে এক্স একই সমান প্রবাবিলিটি হওয়া উচিত না। কিসের উপরে বেস করে? বেস করে হচ্ছে কর্পাসের উপরে। আমাকে যে কর্পাসটা দেওয়া হয়েছে, আমার কর্পাসের দুইটা সেন্টেন্স ছিল, তাই না? বিসি থেকে এক্স ওয়াই, বি থেকে ওয়াই। সো আমি যেটা করব সেটা হচ্ছে অল পসিবল ট্রান্সলেশন প্রবাবিলিটি ক্যালকুলেট করার চেষ্টা করব। দেখো, বি থেকে ওয়াই এটা একটাই পসিবল কম্বিনেশন সম্ভব, আর কিছু সম্ভব না। বাট বিসি থেকে এক্স ওয়াই ক্যান গিভ ইউ টু কম্বিনেশনস, বি থেকে এক্স সি থেকে ওয়াই, অথবা বি থেকে ওয়াই সি থেকে এক্স, তাই না? ওকে, সো আমি কি করব? আমি বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আই উইল কল দেম অ্যালাইনমেন্টস। এরকম অ্যালাইনমেন্ট কেন বলা হচ্ছে? বিকজ ইউ এসেনশিয়ালি অ্যালাইন শব্দের সাথে শব্দ। যখন আমি দা ব্লু হাউস কে লা কাসা আজুলে ট্রান্সলেট করব, একটু আমি হচ্ছে অ্যালাইন করি দার সাথে লা, আমি অ্যালাইন করি ব্লুর সাথে কাসা, আমি অ্যালাইন করি হাউসের সাথে আজুল। তারপর আমি দেখি পরে না রে, ব্লু থেকে কাসা আর হাউস থেকে আজুল তো হওয়ার কথা ছিল না, তার মানে আমার অ্যালাইনমেন্টের সমস্যা আছে। তো আমি কি করি? আমি ব্লুকে অ্যালাইন করে আজুলের সাথে, হাউসকে অ্যালাইন করে কাসার সাথে, এইটা আমাকে হায়ার প্রবাবিলিটি দেওয়া উচিত। সো দিস ইজ কল্ড অ্যালাইনমেন্টস। আমি বেসিক্যালি দার সাথে কাসা, দার সাথে আজুল অ্যালাইন করতে পারতাম, ওগুলো আমাকে প্রবাবিলিটি কমায় দিত। সো দ্য বেস্ট প্রবাবিলিটি আই ক্যান গেট যখন আমি দা থেকে লা, ব্লু থেকে আজুল, হাউস থেকে কাসা, এই অ্যালাইনমেন্টটা, এই কানেকশনটা যখন আমি ক্রিয়েট করতে পারবো। সো আমি বেসিক্যালি কি করবো? আমি হচ্ছে অল পসিবল এরকম কানেকশন তৈরি করার চেষ্টা করব, যেটা প্রবাবিলিটি আমি বেশি পাবো সেটাকে আমি আমার পছন্দসই হিসেবে কালেক্ট করে নেব। যেমন এই সেন্টেন্সের জন্য একটাই অ্যালাইনমেন্ট সম্ভব, বি থেকে ওয়াই, আর কোনো কিছু সম্ভব না। বাট এই সেন্টেন্সের জন্য বি থেকে এক্স, সি থেকে ওয়াই হলেও একটা পসিবিলিটি ছিল, বি থেকে ওয়াই, সি থেকে এক্স হলেও একটা পসিবিলিটি ছিল। Again, as a human, you know this is the more probable one because B থেকে Y হওয়াটাই উচিত। মডেল জানে না,
মডেলকে শিখাইতে হবে না। বলো তোমার কোশ্চেন। স্যার এখানে মাল্টিপল বা একটু চলো স্যার। স্যার এখানে আরো বেশি ওয়ার্ডস থাকলে তো এক্সপোনেনশিয়াল Oh হয়ে my যাবে না? god, that's the massive biggest problem in this algorithm. Remember, আমরা একটা দুই ভোকাবুলারির ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ থেকে দুই ভোকাবুলারির ল্যাঙ্গুয়েজে মাত্র দুইটা সেন্টেন্স ব্যবহার করে সিমুলেশনটা করতেছি। ইন রিয়েল লাইফ ইট উইল বি 1 লাখ ভোকাবুলারি থেকে 1 লাখ ভোকাবুলারি উইথ মিলিয়ন্স অফ সেন্টেন্সেস। দিস উইল বিকাম এ নাইটমেয়ার। ইয়েস, অ্যাবসলিউটলি দিস ইজ নট আ ভেরি গুড সলিউশন। আমরা শুরুটা করি সবসময় ডাম সলিউশন দিয়ে। ইট ইজ a dumb solution. It was a solution. IBM Model 1 actually sold this and people used it, but 90 jamana versus 2026 এর জামানা is completely different জামানা. Okay? স্যার Yeah. স্যার দুইটা ল্যাঙ্গুয়েজের একই সেন্টেন্সেস মানে লেন্থ তো ডিফারেন্ট হতে পারে তখন হ্যাঁ, লেংথের ডিফারেন্স নিয়ে তো আমরা কথা বললাম যে কখনো কখনো কোনো শব্দ ট্রান্সলেট হবে না, হারায় যাবে। কখনো কখনো নতুন শব্দ আমার ইন্ট্রোডিউস করতে হবে। ক্যান উই ডু দ্যাট? দেখবো আমরা আসতেছে। উই ক্যান ডু দ্যাট। আমাদের যেটা করতে হবে জাস্ট এই ভোকাবুলারিতে একটা এক্সট্রা ক্যারেক্টার তৈরি করতে হবে, দ্যাটস দ্য নাল ক্যারেক্টার। Some words can get translated into null character can get translated into something else. So null character probability আমি ক্যালকুলেট করতে পারি? Sure, we can handle that, but that's a difficult situation. Why does this not assume that we are saying we can consolidate? That's a good question. যে can BC be synonyms? Basically ও যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনের হচ্ছে প্রেমিস হচ্ছে B আর C তো সিনোনিমসও হতে পারতো, দুইটাই X এ ট্রান্সলেট হতে পারতো। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এটা ধরে নিচ্ছি না। দ্যাটস অ্যানাদার প্রবলেম, যে যখন আমরা 1 লাখ ওয়ার্ড নিয়ে কাজ করব দেয়ার obviously will be synonyms and multiple synonyms will translate into one single word in language Z. So that's another complexity. আমরা এখানে complexity অ্যাভয়েড করতে যাচ্ছি, আমরা simplest possible translation taskটা এখানে সিমুলেট করতে যাচ্ছি। That's a thing that's challenging, but আমরা এই চ্যালেঞ্জটা অ্যাভয়েড করতে যাচ্ছি। ওকে, সো আমরা এই জায়গাটা ফিল আপ করতে পারছিলাম, রাইট? কারণ ইউনিফর্ম প্রবাবিলিটি আমরা অ্যাজিউম করে নিচ্ছিলাম। এখন আমরা এই ইউনিফর্ম প্রবাবিলিটিগুলো ব্যবহার করে এই অ্যালাইনমেন্টগুলোর প্রবাবিলিটি ক্যালকুলেট করার চেষ্টা করব, এন্ড দ্যাটস দ্য ইজিয়ার টাস্ক। দ্যাটস বেসিক্যালি জাস্ট মাল্টিপ্লিকেশন। আমাদের ইকুয়েশনের মধ্যে একটা সাম ছিল, একটা মাল্টিপ্লিকেশন ছিল, দিস জাস্ট মাল্টিপ্লিকেশন পার্ট। সো হোয়াট উই উইল ডু, এখানে দেখো দুইটা ট্রান্সলেশন আছে, যে আমার ইনপুট যদি হয় বি সেটা এক্স হওয়া, ইনপুট যদি হয় সি সেটার ওয়াই হওয়ার প্রবাবিলিটি। এই পুরো এলিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে এই দুটো প্রবাবিলিটির গুণফল। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ x given b? এটা বাই দ্য ওয়ে দিস ইজ x given b, দিস ইজ y given c। আমরা অলরেডি x given b একটা অ্যাজিউম করে আসছি। কত অ্যাজিউম করে আসছি? হাফ। আমরা y given c অলরেডি অ্যাজিউম করে আসছি। কত অ্যাজিউম করে আসছি? হাফ। আমার ইকুয়েশন বলতেছে এই দুইটার অ্যালাইনমেন্ট প্রবাবিলিটি হচ্ছে হাফ গুণ হাফ, which is 1/4. Okay, same goes for this one. Y given b কত? হাফ। x given c কত? হাফ। দুইটার গুণফল 1/4। Y given b কত? হাফ। এখানে আর কিছু নাই, so just copy paste half. So this is the alignment probabilities. Alignment probability আমাকে কি বলে? Alignment probability আমাকে বলে যে অ্যালাইনমেন্টটা আমি যত বেশি অবজার্ভ করব সেটা তত লাইকলি প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা। যে অ্যালাইনমেন্টটা আমি কম অবজার্ভ করব সেটার প্রবাবিলিটি কমে যাওয়া উচিত। Which alignment are we seeing more of? Y given b, right? Y given b দুই সেন্টেন্সের দুইটাতেই আছে, আর কোনোটা কিন্তু নাই। সো y given b প্রবাবিলিটি আস্তে আস্তে বাড়া উচিত, এটা আস্তে আস্তে বাড়া উচিত এবং এটা বাড়বে। ওকে, সো এখানে ছোট্ট একটা কাজ এখনো বাকি আছে। সো আমরা হচ্ছে স্টেপ নাম্বার 1 কি ছিল? স্টেপ নাম্বার 1 ছিল ইনিশিয়ালাইজ দ্য ওয়ার্ড লেভেল প্রবাবিলিটিস। স্টেপ নাম্বার 2 হচ্ছে ইউজিং দোজ ওয়ার্ড লেভেল প্রবাবিলিটিস ক্যালকুলেট দ্য অ্যালাইনমেন্ট প্রবাবিলিটিস। ভেরি সিম্পল, জাস্ট কি কি অ্যালাইনমেন্ট আছে সেগুলোর ভ্যালুগুলোকে তুলে এনে গুণ করলো, আর কিছু না। গেল। এবার স্টেপ 2.1 বলে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানে হচ্ছে দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে দিস আর অল প্রবাবিলিটিস, এবং প্রবাবিলিটির ভ্যালু আমরা সবাই জানি জিরোর চেয়ে কম হতে পারে না, একের চেয়ে বেশি হতে পারে না, সবগুলো যোগ করলে 1 হবে, ব্লা ব্লা ব্লা, উই অল নো দ্যাট। নাও অ্যাজ ইউ ক্যান অল সি এই দুইটা একই সেন্টেন্স থেকে আসা প্রবাবিলিটি। সো একই সেন্টেন্সের অল পসিবল প্রবাবিলিটি শুড অ্যাড আপ টু 1। এই দুইটাই সেন্টেন্স 1 থেকে আসছিল। সো এই দুইটার ভ্যালুই আসলে যোগ করলে 1 হওয়ার কথা ছিল, যোগ করলে 1 হচ্ছে না, হাফ হচ্ছে।
তার মানে আমার এটাকে নরমালাইজ করে এক বানাইতে হবে। কি করলে এক হবে বলো তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে যদি গুণ করি। সো বেসিক্যালি প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আমার এই নরমালাইজেশন প্রসেসটা চালাতে হবে। সেন্টেন্স 1 এর জন্য যদি আমি নরমালাইজেশনটা চালাই তাহলে এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে হাফ, 2 দিয়ে গুণ করবে। সেকেন্ড সেন্টেন্সের জন্য আমার ছিল 1/2, এটাও তো একটাই পসিবল ইয়ে, সো এটাই 100% হওয়া উচিত। সো এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হচ্ছে 1। স্টেপ নাম্বার 2.1 শেষ। আমরা কি করলাম? আমরা হচ্ছে ফার্স্টে একটা ইনিশিয়াল এক্সপেকটেশন ধরে নিলাম, সেই এক্সপেকটেশনের উপর বেস করে অ্যালাইনমেন্ট প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করলাম। এবার আমরা স্টেপ নাম্বার 3 তে যাব। নাও উই উইল ম্যাক্সিমাইজ দোজ ইনিশিয়াল এক্সপেকটেশনস বেসড অন দ্য অবজারভেশন প্রবাবিলিটিস অফ অ্যালাইনমেন্ট। স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 হবে এই ভ্যালুগুলোকে আপডেট করা। এই যে আমার এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনগুলোকে এখন আমরা আপডেট করার চেষ্টা করব। না টেল মি, ডান পাশে অ্যালাইনমেন্টের পাশে কয়টা x given b আছে? এখানে কি x given b আছে? আছে তো? আছে এটাতে আছে? না এটাতে আছে না সো একটাতে x given b আছে। যতগুলাতে x given b থাকবে সবগুলার ভ্যালু নিয়ে আমি যোগ করে দেব। সো একটাতে x given b আছে, সো আই উইল জাস্ট কপি পেস্ট ইট হিয়ার 1/2। y given b কয়টা আছে বলো তো? দুইটা এটা আছে? নাই, এটা আছে? এটা আছে? দুইটা আছে। এটাতে কত? 1/2। এটাতে কত? 1। দুইটা যোগ করলে কত হবে? 3/2। 3/2। x given c কয়টা আছে? এখানে আছে? নাই। এখানে আছে? আছে। এখানে আছে? নাই। সো জাস্ট এটা কপি পেস্ট করে এখানে চলে আসবে। What about y given c? একটা দিয়ে আছে? নাই? নাই। সো কপি পেস্ট করে এখানে চলে আসবে। ওকে? তার মানে এখন আমি আমার এক্সপেকটেশনটা একটু চেঞ্জ করলাম। এই চেঞ্জটা আমাকে কি দেখাচ্ছে দেখো তো? y given b যেহেতু আমি বেশি অবজার্ভ করছি, y given b এর এক্সপেক্টেড ভ্যালু কিন্তু বেড়ে গেছে। যেহেতু আমি x given b কে কম অবজার্ভ করছি, ওর এটা কমে গেছে। অ্যাপারেন্টলি কমে নেই, বাট কমবে এখন। হ্যাঁ, সো এগুলা যেহেতু সমান পরিমাণে অবজার্ভ করছি, এগুলো সেম হয়ে গেছে, চেঞ্জ হয়। আচ্ছা, ইজ দিস আ প্রবাবিলিটি ভ্যালু 2/2? না। সো देयर ইজ আ 3.1 স্টেপ অ্যাজ ওয়েল। এখানেও আমার নরমালাইজ করতে হয়, এখানেও আমার নরমালাইজ করতে হয়। এই দুইটার যোগফল এক হতে হবে না? কন্ডিশনাল প্রবাবিলিটি, দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটি যোগফল এক হওয়ার কথা, এই দুইটার যোগফল এক হওয়ার কথা। এই দুইটার যোগফল অলরেডি এক আছে। এই দুইটার যোগফল কত হয়ে গেছে? 2। সো আমরা 2 দিয়ে যদি দুইটাকে ভাগ করি তাহলে নরমালাইজ হয়ে গেল। সো দিস ইজ দ্য নরমালাইজ ভার্সন। সো x এখন দেখো x given b ছোট হয়ে গেছে না? শুরু করছিলাম হাফ দিয়ে, নেমে চলে আসে 25% এ। এটা শুরু করছিলাম হাফ দিয়ে 50% দিয়ে, বেড়ে হয়ে গেছে 75%। একে শুরু করছিলাম 50 দিয়ে, একে শুরু করছিলাম 50 দিয়ে, দুইটা এখনো 50-50 এ আছে। এই কাজটা তুমি যদি এখন একটা ইটারেশন শেষ হইছে আমার, আমি ইনিশিয়াল প্রেডিকশন নিছিলাম, এক্সপেকটেশন নিছিলাম, অ্যালাইনমেন্ট অবজার্ভ করছিলাম, করে এক্সপেকটেশন আপডেট করছিলাম। একটা স্টেপ শেষ হয়েছে। স্টেপ 1, 2, 2.1, 3, 3.1, 5টা সাব স্টেপের মাধ্যমে আমি একটা সাইকেল শেষ করলাম। তুমি যদি সেকেন্ড সাইকেল এটা চালাও, তুমি দেখবা এই ভ্যালুটা আরো বাড়বে, এই ভ্যালুটা আরো কমবে। আর y given b যেহেতু বাড়তেছে, অবভিয়াসলি x given c বাড়া উচিত। মানে b যদি ট্রান্সলেট হয়ে y হয়, তাহলে c ট্রান্সলেট হয়ে x ই তো হইতে হবে, আর তো কোনো জায়গা নেই ওর। আমরা তো সিনোনিম অ্যাভয়েড করতেছি, তাই না? তখন আরেক সাইকেল চালাতে দেখবে এটাও বাড়তেছে, এটা কমতেছে। এই বিহেভিয়ারটা তোমরা বাসায় চেক করবা, তোমরা বাসায় টেস্ট করে দেখবা। এই যে সাইকেলটা আমি তোমাদের এখন দেখাইলাম, তোমরা বাসায় গিয়ে এই সাইকেলটা আরেক রাউন্ড চালাবা, তখন তোমার ইনিশিয়াল ভ্যালু হবে এগুলা। আমরা রাউন্ড 1 এ ইনিশিয়াল ভ্যালু ছিল হাফ হাফ হাফ, রাউন্ড 2 এর জন্য ইনিশিয়াল ভ্যালু রাউন্ড 1 এর এন্ড ভ্যালু। ঠিক আছে? রাউন্ড 1 এর এন্ড ভ্যালু কি ইনিশিয়াল ভ্যালু ধরে আরেকটা রাউন্ড চালাবো, তোমরা দেখবা এটা হয়ে যাবে 7/8, এটা হয়ে যাবে 1/8, এটা হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে 3/4, সরি এটা হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে 1/4। আরেকটা রাউন্ড চালাইলে তোমরা বিহেভিয়ার যেটা এক্সাক্ট বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করতেছিলাম সেই বিহেভিয়ারটা পেয়ে যাবে। একটা পর্যায়ে এটা চালাইতে 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 যেটা সবচেয়ে বেশি প্রবাবল সেটা স্যাচুরেট করে যাবে, একদম টপ প্রবাবিলিটিতে পৌঁছে যাবে, হয়তো 100 এর কাছাকাছি চলে যাবে। আর যেটা একদম ইমপ্রবাবল সেটা হয়তো 0 এর কাছাকাছি চলে আসবে। তখন তুমি প্রসেস থামাতে পারো। যদি আমি কখনো তোমাকে পরীক্ষায় এটা করতে দিই, আমি তোমাকে বলে দিব যে কয়বার কয় ইটারেশন তোমার চালাতে হবে। ঠিক আছে? ইটস আ ভেরি ইজি টেকনিক। মানে এখানে লিটারালি কোনো কমপ্লেক্স ম্যাথমেটিক্স কিন্তু কিছু না। ইটস জাস্ট সাম যোগ গুণ যোগ গুণ যোগ গুণ, দ্যাটস ইট। ইটস আ ভেরি ইজি সলিউশন, বাট अगेन দ্য প্রবলেমস, জাস্ট আমি চ্যালেঞ্জগুলো বলে দিই। নাম্বার 1, জাস্ট এই ছোট্ট একটা ভাষার জন্য এই পরিমাণ
computation. When you have 1 lakh vocabulary languages with hundreds of thousands of sentences, this calculation is a nightmarish calculation, right? Then comes the case of null word handling. যে তোমার কোনো একটা শব্দ সোর্স ল্যাঙ্গুয়েজে নাই, ল্যাঙ্গুয়েজ এতে নাই, তো ল্যাঙ্গুয়েজ জেটে বানাইতে হবে। ফ্রেঞ্চে আর্টিকেল নাই, তুই ইংলিশে ট্রান্সলেট করলে আর্টিকেল বসাইতে পারতে হবে, এটা কি হাওয়া থেকে আসবে? কেমনে করবো? আই ডোন্ট নো, আমার সোর্সের দুইটা নাই, সোর্সের যদি না থাকে আমি অ্যালাইনমেন্টগুলো ক্রিয়েট করবো কেমনে? ওইটা প্রবলেম, রাইট? উল্টাটাও কিন্তু প্রবলেম, একটা শব্দ তোমার হাত সরাই ফেলতে হবে, তুমি ইংলিশ থেকে ফ্রেঞ্চে যাচ্ছ, আর্টিকেল রাখতে পারবা না। এই যে নাল ওয়ার্ড ট্রান্সলেশন, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? এটাও এই প্রসেসের চ্যালেঞ্জ, সহজ না। It's not a very good solution, but it was a solution, so I taught you that. এটা খুব সহজ একটা সলিউশন। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সলিউশন থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা পড়লাম গত ক্লাসে, যে সেইটাকে এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। The architecture that we'll study is the basis of everything that you see. That's called a sequence to sequence or seq to seq architecture. অনেকে এটাকে বলে seq to seq architecture, কেউ বলে encoder decoder architecture, sequence to sequence architecture, যে নামে ডাকে। Sequence to sequence architecture or seq to seq or encoder decoder is the core concept, one of the core concepts of transformer architecture. So আমরা next class seq to seq architecture বা encoder decoder architecture